যেমন শেখ সিরাজের কথা বলেন, তিনি আমাদের সহকর্মী ছিলেন। তারপরে দেওয়ান সিরাজ আমাদের সহকর্মী। তাছাড়াও বিচ্ছিন্নভাবে কিন্তু আরো একজন দুইজন কখনো কখনো উপস্থাপনা করতে এসেছে। যেমন মোতাহার হোসেন চৌধুরী, তিনি চিঠিপত্রের জবাব দিতেন। আকরামুজ্জামান খান চিঠিপত্রের জবাব দিতেন। আর্টিস্ট হিসেবে যদি আমরা এভাবে চিন্তা করি, এরকম অনেকেই কিন্তু মানে যারা অন স্ক্রিনে কাজ করেছে। মাটি মানুষের প্রথম নামটা ছিল আমার দেশ। তখন উপস্থাপক হিসেবে আমি ছিলাম এবং পরবর্তীতে শাইখ সিরাজ এসে যুক্ত হয়। যদি আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতার কথা বলি, তাহলে অনুষ্ঠানে আমি আগে যুক্ত ছিলাম, শাইখ সিরাজ পরে আসছেন। দেওয়ান সিরাজ আমার আগের কথা যদি বলেন, যে আমি যখন অনুষ্ঠান শুরু করি তখন দেওয়ান সিরাজ ছিলেন। 150 টাকা সর্বপ্রথম অনারিয়াম পেতাম একটা প্রোগ্রামে। মানে কি পারপাস? না, শুধুমাত্র উপস্থাপনার জন্য 150 টাকা। স্ক্রিপ্টের পয়সা তখন আমরা পেতাম না আর কি। আমরা তখন খাবার দাবার হয়তো যেখানে প্রোগ্রাম করতে যাইতাম ওখানে খাবার দাবার জুটে যেত আর কি। হয়তো ওটা টেলিভিশনের প্রডিউসারের কাছে একটা ফান্ড থাকতো, সেটা দিয়ে তারা ওই মানে কি বলে খাবার দাবারের ব্যবস্থা করতেন। আসল কথা হচ্ছে সরকার প্রধানরা তো দেশ চালান না, তারা দেশ চালানোর একটা স্বপ্ন দেখেন। দেশ তো চালায় হচ্ছে আমলারা, দেশ তো চালায় হচ্ছে তাদের সাথে যে উপদেশমূলক ভাবে যে মন্ত্রী উপদেষ্টারা থাকেন তারা। আসলে তারা কতখানি করতে পারলেন বা করলেন তার উপরে কিন্তু নির্ভর করে দেশটা কতখানি এগোলো। কঠোরতম পরিশ্রম করা, মাঠ পর্যায়ের কাজ করা কিন্তু খুবই কঠিন। আপনি নিজেও কাজ করেছেন, যে টানা রৌদ্রের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। আইলের উপর দিয়ে আপনাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হবে। আপনাকে টানা ঢাকা থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত আপনাকে গাড়িতে ভ্রমণ করতে হবে, নামতে হবে, কাজ করতে হবে। আপনাকে হোটেল রেস্তোরাঁ থেকে ভালো জিনিস পাবেন কি পাবেন না সেটা বড় কথা না, আপনাকে খেতে হবে। আপনি একটা ভালো থাকার হোটেল পাবেন কি পাবেন না তাও জানেন না, কিন্তু আপনাকে থাকতে হবে। এবং এই অবস্থাতে কাজ করার একটা বয়স থাকে, এই বয়সটা কিন্তু এখন আর আমাদের নাই। 1000 কোটি টাকার মালিক হেলাল উদ্দিনের মতো মন কারো আছে, সেই ইঁদুরের গর্ত থেকে ধান বের করে খেয়েছে, এবং সেই হেলাল উদ্দিন তার গোলার ভিতরে সেই ইঁদুর কখনো মানে না, ইঁদুরের ঋণ শোধ করছে, ইঁদুরের ঋণ শোধ করতেছে। এবং আমাকে বলে যে জীবনে পারবো না সেটা শোধ করতে। এবং সে বাড়ির ভিতরে তার এই নির্দেশনা সে জারি করেছে যে নো, কেউ ইঁদুর মারবা না। আমার বাবা যখন মারা যায়, স্কুলের ছাত্র, তাহলে আমাকে আবার পড়াশোনা করতে আমি যাবো কোথায়? তখন আমার ছোট চাচা, তিনি তখন পোস্টেড ছিলেন রাজশাহী, তিনি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। তার বাড়িতে যে আমি ওষুধ কোম্পানি তার বাড়িতে থাকলাম এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। কিন্তু রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে হইতে উনি আবার ভর্তি হয়ে গেলেন খুলনা। তো ওনার সাথে আবার চলে গেলাম খুলনা আজু খান কমার্স কলেজে ভর্তি হলাম। এই যে আপনার যে এরকম সুন্দর চেহারা, নিশ্চয়ই কলেজে তো কিছু ফ্রেন্ড ছিল, ফিমেল ফ্রেন্ড, কার সাথে কি প্রেম হয়েছিল? প্রেমের কোনো সম্পর্ক কারোর সাথে কখনো হয়নি। কলেজকে যদি বলি, আমরা যখন পড়তাম কলেজে, এখন যেরকম নাকি কলেজে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যাই কম। আমরা যখন পড়তাম তখন আমাদের সাথে 7-8 জন মেয়ে ছিল। এই যে 43 বছর টেলিভিশনে কাজ করেন, অনেক নায়ক নায়িকা, টেলিভিশনের গায়ক গায়িকা অনেকের সাথে কিন্তু আপনি ঘুরেন ফিরেন, ভাবি এটা কিভাবে মূল্যায়ন করেন? আমার স্ত্রী আমাকে যথেষ্ট বিশ্বাস করেন, মানে তিনি জানেন যে আমার কাজের নেচার বা আমার কাজের যে, এবং আজকে দেখেন জাপানের এক্সপেরিয়েন্স। আমি সেদিন জাপানে এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে বলছে জাপানের এগ্রিকালচার চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কেন? অধিকাংশ কৃষকের বয়স হয়ে গেছে 72-এর বেশি, 72-এর বুড়ো, সে কি ফসল উৎপাদন করবে? ধানের উৎপাদন অর্ধেক কমে গেছে, যে কারণে তাদেরকে এখন চাল আমদানি করতে হচ্ছে ভিয়েতনাম থেকে, চাল আমদানি করতে হচ্ছে ভারত থেকে, চাল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে। আমরা কৃষিকে যদি এখন আধুনিক প্রযুক্তিতে নিয়ে আসতে পারি, তাহলে ইয়াং ছেলে পেলে আসবে। আমার স্প্রে করার জন্য লোক দরকার নেই, আমার ড্রোন চালানোর জন্য লোক দরকার, যে ড্রোন দিয়ে আমি স্প্রে করবো। তাহলে দেখবেন আপনি যে ছেলেটা ডিগ্রি পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, সেও কিন্তু তখন চলে আসবে। আপনাকে কিন্তু এরকম কৃষিকে একটা প্রেস্টিজিয়াস প্রফেশনে রূপান্তরিত করবে। বর্তমান সরকার এবং আগামী সরকার, এদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে একটু যদি বলেন। আমাদের দেশে হয়েছে কি, যে আমরা আগামী সরকারের কথা বলি বা বর্তমান সরকারের কথা বলি, আমরা কি নিয়ে আসলে ব্যস্ত। আমরা আজকে যখন আপনার সাথে কথা বলছি, তখন আমার সামনে কয়েকটি খবর আছে গত 2-3 মাসের ঘটনা। আমাদের কৃষি পণ্যের মূল্য না পেয়ে কৃষক আত্মহত্যা করেছে, এরকম ঘটনা আছে 2টো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে 4 জন আত্মহত্যা করেছে, 2 জন আত্মহত্যা করেছে, 2 জন আত্মহত্যা করেছে, এরকম 10-12 জনের ঘটনা এখন আছে। আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু খাদ্যের নিরাপদতা এবং নিরাপত্তা দুটোকে নিশ্চিত করতে পারি নাই। আপনি যদি বলেন যে এই বছর জাতিসংঘের 5-5টি সংস্থা, মানে ইফাত, FAO, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং আরও 2-1টি সংস্থা, তারা যৌথভাবে বলেছে এই 2025 হবে আমাদের খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে কঠিন একটা বছর, যেখানে নাকি আমার
বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে 5টি দেশের মধ্যে চতুর্থ যেখানে খাদ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। তাহলে আমরা এত কিছু সংস্কারের কথা বলছি, কৃষিকে নিয়ে, খাদ্য ব্যবস্থাকে নিয়ে, মার্কেট সিস্টেম নিয়ে কোনো সংস্কারের কথা বলছি না কেন? এবছর আলুর দাম না পেয়ে কি কোনো কৃষক মারা গেছে? আলুর দাম পেয়ে কৃষক মারা যায়নি, কিন্তু কৃষক তো সর্বশান্ত হয়েছে। মারা যে যায়নি তারা তো কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই। সর্বশান্ত তো হয়েছে, ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পেঁয়াজের ক্ষেত্রে তো মারা গেছে, 2 জন কৃষক মারা গেছে, অন্তত আমাদের কাছে প্রমাণ আছে। যে আমি মেহেরপুরে সে মুজিবনগর উপজেলার একজন কৃষক, সে নিজের জমিতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে পেঁয়াজের দাম না পেয়ে। সে যখন মারা যায় তখন পেঁয়াজের দাম ছিল 600 টাকা, সে মারা যাওয়ার 2 সপ্তাহ পরে পেঁয়াজের দাম 1400 টাকা। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আমার সামনে বসে আছেন বাংলাদেশ টেলিভিশনের রেজাউল করিম সিদ্দিকী, যিনি 43 বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে মাটি মানুষ উপস্থাপনা করেছেন। আমরা আজকে রেজাউল করিম সিদ্দিকী স্যারের সাথে কথা বলবো। তিনি 43টি বছর ধরে এই দেশের কৃষির উন্নয়নে কাজ করেছেন, কৃষকের উন্নয়নে কাজ করেছেন, খামারিদের উন্নয়নে কাজ করেছেন। তা আমরা তার যে বর্ণাঢ্য সময়, এই সময়টা নিয়ে আমরা ছোট্ট একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো। আমরা রেজাউল করিম সিদ্দিকী সম্পর্কে যদি কিছু বলি, সেটা বলতে হয় যে রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমের এক পরিচিত মুখ। 1983 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে মাটি ও মানুষ অনুষ্ঠান করেন। বাংলাদেশ টেলিভিশন ইতিহাসে আর কোনো ব্যক্তি এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে উপস্থাপনা করেন নাই। বাংলাদেশ টেলিভিশনে কাজ করার সাথে সাথে তিনি বাংলাদেশ বেতার, বাংলা ভিশন, দীপ্ত টিভিতে অনুষ্ঠান করেছেন। দীপ্ত কৃষি সংলাপ এখনও তিনি করছেন। গণমাধ্যমে কাজ করলেও তার প্রকৃত পেশা ছিল শিক্ষকতা। 2020 সালে তিনি সাভার সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। 1987 সালে সাভার কলেজে যোগদানের আগে কাজ করতেন যায় যা দিন পত্রিকায়। 1986 সালে এরশাদ সরকার পত্রিকাটি নিষিদ্ধ করলে সাংবাদিকতা থেকে শিক্ষকতা পেশা বেছে নেন। তিনি ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক। সে সময় সত্যেন সেনের অভিশপ্ত নগরী উপন্যাসের নাট্যরূপ দেন। অনেক অনুবাদ কাজের সাথেও যুক্ত ছিলেন তিনি। কয়েকটি পাঠ্যবইও তিনি রচনা করেছেন। তার জন্ম সিরাজগঞ্জ জেলায়। পড়াশোনা করেছেন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, খুলনার আজম খান কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বাবা মনোয়ার হোসেন সিদ্দিক, মা আলতাফুন্নেসা সিদ্দিক। এ সময় কাজ করছেন নিরাপদ খাদ্য নিয়ে। নিরাপদ খাদ্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী, বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। একজন প্রগতিশীল কৃষি ও কৃষক বান্ধব মানুষ হিসেবে তিনি পরিচিত। তা আমরা তাকে সংক্ষিপ্ত জানলাম। স্যার, আমরা প্রথমে আপনার কাছে প্রশ্ন, যে 43 বছর ধরে আপনি বাংলাদেশ টেলিভিশনে মাটি মানুষ উপস্থাপনা করেছেন, পরিচালনা করেছেন, রিপোর্টিং করেছেন, সারা দেশের মানুষের কাছে গিয়েছেন, কৃষকের কাছে গিয়েছেন। আমার কোশ্চেন হচ্ছে, কি করার ইচ্ছা ছিল, কি কি করতে পারেন নাই 43 বছরে? ধন্যবাদ বায়েজিদ মোড়ল, আমাকে নিয়ে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এ কথা ঠিক যে 43 বছর ধরেই তো অনুষ্ঠানটা করেছি বা করছি, এখনো বিভিন্ন পর্যায়ে যুক্ত আছি। কি করতে পেরেছি সেটি বলাও খুব কঠিন, কি করতে পারি নাই এটা বলাও খুব কঠিন। তার কারণটা হচ্ছে, কৃষি এমন একটা ব্যাপক বিষয়, এই ব্যাপক বিষয়ের মধ্যে অসংখ্য উপাদান রয়েছে করার কিংবা না করার, ঠিক আছে? আর একটা জিনিসকে আমি নিজেকে উপস্থাপক হিসেবে বা সঞ্চালক হিসেবে মনে করেছি নিজে একজন ঘটক মাত্র। কাজ করবেন বিজ্ঞানীরা, কাজ করবেন সম্প্রসারণ কর্মীরা, উপকার নেবেন কৃষকরা, বা কাজ করবেন কৃষকরা, তাদের সাথে সম্প্রসারণ কর্মী বিজ্ঞানীদের সেতু বন্ধন তৈরি হবে, সেটাই ছিল মূল কাজ। আমি যেহেতু জাতীয় গণমাধ্যমে কাজ করেছি, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন আপনারা জানেন যে সরকারি প্রচার মাধ্যম, স্বাভাবিকভাবেই আমার কাজটাও কিন্তু এই সেতু বন্ধন তৈরি করার ক্ষেত্রেই সবচেয়ে বড় ভূমিকা রাখার চেষ্টা করেছে। এটা হচ্ছে মূল কথা। কারণটা হচ্ছে কি, যে বাংলাদেশ টেলিভিশন কখনোই কৃষি ও কৃষককে নিয়ে, মানে এটাকে যে একটা বাণিজ্যিক পণ্য হিসাবে কে ক্যালকুলেট করে সেটা তারা করে নাই, বরং সরকারের যে নীতি বা সরকারের যে পদ্ধতি বা সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকেই ট্রান্সলেট করার চেষ্টা করেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও অনেক কাজের ক্ষেত্রে অনেক রকমের বিতর্ক আছে, অনেক কাজ সরকারের আছে যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে অপছন্দের, আমি সেগুলোকে খুব সুন্দরভাবে অ্যাভয়েড করেছি। আমি সেগুলো নিয়ে প্রোগ্রামও করি নাই,
প্রোগ্রামগুলোকে, মানে যেটা আমি বিশ্বাস করি না সেটিকে নিয়ে আমি কাজ করি না। এটা হচ্ছে আমার নিজের একটা জায়গা, সন্তুষ্টির জায়গা। করেছি অনেক রকম, যে কৃষকের মাঠে গিয়েছি, তাদের প্রবলেমগুলোকে তুলে আনার চেষ্টা করেছি, বিজ্ঞানীদের উদ্ভাবনা সেগুলোকে নিয়ে কৃষকের মাঠে যাওয়া এবং সেখানে কৃষকরা কি দেখছে না দেখছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তবে আপনি যে কথাটা বলেছেন যে কি করতে পারি নাই, এটা যদি একটা প্রশ্ন করেন আসলে অনেক কিছু করা যায়নি। করা যায় নাই কেন কি, যে একজন কৃষকের প্রয়োজনটা কোথায়? একজন কৃষকের প্রয়োজন হচ্ছে তার প্রযুক্তি, তার ক্যাপিটাল, তার পণ্যের উপযুক্ত মূল্য পাওয়া। আমরা কি এগুলোকে নিয়ে ঠিক মতো কাজ করতে পেরেছি? কেউই পারিনি। কারণ আমরা হয়তো কথা বলতে পেরেছি, কিন্তু কৃষকের সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। সরকারি প্রচার মাধ্যমে কাজ করি বলে সরকারের যে সমস্ত সীমাবদ্ধতা বা যে দৃষ্টিভঙ্গিগুলোর প্রতি আমাদের নিজেদেরও বিশ্বাস নাই, বা আমরা নিজেরাও মনে করি যে কাজটা সঠিক হচ্ছে না, সেগুলোকে নিয়েও খুব বেশি কথা বলা যায়নি। আমি একবার একটা ছোট্ট উদাহরণ দিই। তখন এরশাদের আমল, আমি একটা ছোট্ট রিপোর্ট করেছিলাম। রিপোর্টটা ছিল কৃষি ঋণ সংক্রান্ত। একটি স্টাডি ছিল, যে স্টাডি করেছিল বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত, কৃষি ব্যাংকের সাথে যুক্ত যারা এক্সপার্ট তারাই। এবং তারা বলেছিলেন যে বাংলাদেশে কৃষক ঋণ পায়, মানে দেখানো হয়েছে যে একজন উপজেলা চেয়ারম্যান তিনি ঋণ পাচ্ছেন 20,000 টাকা, একজন কৃষক ঋণ পাচ্ছে 100 টাকা। তার মানেটা হয়েছে কি, যে ঋণ প্রদানের ক্ষেত্রে যে বিধিমালা এবং নীতিমালাটা আছে সেখানে সাধারণ কৃষক বেনিফিট পাচ্ছে না। আমি একটা রিপোর্ট তৈরি করে ফেললাম, এবং সেই রিপোর্ট তৈরি করার পর আনোয়ার জাহিদ তখন হচ্ছে এরশাদের আমলের তথ্যমন্ত্রী, তিনি টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন যে উপজেলা চেয়ারম্যানদেরকে ছোট করার জন্য রিপোর্ট করা হয়েছে, তোমরা রিপোর্টটা খুঁজে দেখো এটা কে করলো। খালেদা ফাহমি ছিলেন তখন টেলিভিশনের ডিডিজি, তিনি এনকোয়ারি কমিটি করলেন, বিভিন্ন জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে গেল। তারপরে মঞ্জুরুল করিম ছিলেন সেই মুহূর্তে সম্ভবত মহাপরিচালক বা তথ্য সচিব, আমার ঠিক মনে নাই। আমি যখন গেলাম তখন আমাকে খালি বললো যে সব কথা বলার দরকারটা কি। তার মানে হচ্ছে সরকার চায় না যে ত্রুটিপূর্ণ যে সিদ্ধান্ত কাজগুলো আছে সেগুলো যাতে আমরা না বলি। এখন বলতে পারবো না এটা যেমন সত্যি কথা, আবার এ কথাও ঠিক যে বলা যায় না এটাও কিন্তু সত্যি কথা। আমরা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে গেছি, আসলে এটা করা যায়নি। কৃষকের সত্যিকার অধিকারের জায়গা থেকে যে কাজগুলো করার দরকার ছিল সে কাজগুলো টেলিভিশনের কারণে, বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্রচার মাধ্যম হওয়ার কারণে আমরা করতে পারিনি, এটা কিন্তু সত্যি কথা। তাহলে কি আমরা দালালি করেছি, ব্যাপারটা যদি এরকম মনে করতে পারে? না, যেটা আমার কাছে মনে হয়েছে কাজটা সঠিক না, আমি সেই বিষয়ে কোনো প্রোগ্রাম করি নাই। অন্যায় কোনো কিছুকে আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি নাই, মানে আমি জিনিসটাকে এভাবে বলি। তবুও আমি মনে করি যে তারপরে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, মাটি মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বীজ প্রযুক্তি বলেন, আমরা আধুনিক চাষাবাদ বলেন, কৃষি যন্ত্রপাতির মানে কি বলা যায় যে পপুলারাইজেশন বলেন, এগুলোকে আমরা বলার চেষ্টা করেছি, পরিবেশ সম্মত চাষাবাদকে প্রমোট করার চেষ্টা করেছি, এবং তার মধ্য দিয়ে কৃষির তো কিছুটা উপকার হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু কেউ কখনো আমাদেরকে বাধা দেয়নি, বরং সেই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত। স্যার, যেহেতু একটা রিপোর্ট নিয়ে একটু ছোট্ট বিতর্ক হয়েছিল, তাই আমি একটা বড় বিতর্ক করছেন যে 43 বছরে তো অনেকগুলো কৃষি মন্ত্রীর সাথে আপনি কাজ করেছেন, যদি তাদেরকে একটু মূল্যায়ন করতেন। আসলে মূল্যায়ন করা খুব কঠিন, কারণ আসলে আমি ব্যক্তিগতভাবে অনেকের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, মানে এদেরকে সাথে করে নিয়ে প্রোগ্রাম করতে অনেকে খুব মানে আনন্দ বোধ করেন। আমি এগুলোকে ব্যক্তিগতভাবে খুব অ্যাভয়েড করেছি, কারণটা আমি মনে করি যে তারা তো আসলে কৃষির ক্ষেত্রে নীতি নির্ধারণের কাজ করবেন, তারা তো কৃষির ক্ষেত্রে ওই অর্থে যে খুব একটা মানে কৃষির জন্য প্রতিদিন কোনো কাজ করবেন এটা মনে করার কারণ নাই। কৃষি মন্ত্রীরা তো সিদ্ধান্ত দিবেন এইটা করতে হবে, আমি সেই পয়েন্টই বলছি। নীতি নির্ধারক। আমি যখন একটা পর্যায়ে প্রথম যখন আমাদের বয়স কম ছিল তখন তো আর আমাদেরকে কেউ ওইরকম ভাবে আমরা যেতামও না, বা সেরকম ভাবে আমাদের প্রয়োজনও মনে করতেন না। অতএব সেই ক্ষেত্রে আমরা যদি বলি এরশাদের আমলে যারা কৃষি মন্ত্রী ছিলেন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না, আমরা যেতাম না। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে কোনো প্রোগ্রামে হয়তো কখনো গেলাম, দেখলাম, শুনলাম, বা সেটা চলে আসলাম। কিন্তু পরবর্তীতে বিএনপির সময় যারা কৃষিমন্ত্রী ছিলেন, 91 সরকার, আমি 91 সরকারের কথা বলি, 96 সরকারের কথা বলি, এবং পরে 2001 সরকারের কথা বলি, বা পরবর্তীতে 2018 থেকে 2008 থেকে যে আজকে পর্যন্ত আমরা অনেক রকমের কৃষিমন্ত্রীকে দেখেছি। আমি বলবো যে খুবই বিনয়ী সজ্জন ব্যক্তি ছিলেন MK আনোয়ার, খুবই চমৎকার, এবং উনি কৃষি ক্ষেত্রে চাইতেন যে কোনো একটা কিছু পরিবর্তন আসুক, এবং উনি সবসময় বলা চলে যে ওই কৃষি
কর্মীদের চেয়েও তিনি কৃষকের কথাকে খুব বেশি মূল্য দিতেন, এবং সেই জন্য উনি খুব কড়া একজন আমলা ছিলেন। আমরা জানি অনেকে তাকে অপছন্দ করলেও আমি ব্যক্তিগতভাবে তার সাথে যেটুকু কাজ করেছি আমার কাছে মনে হয়েছে উনি কৃষির জন্য একটা নিবেদিত প্রাণ ব্যক্তি। কৃষির ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে আওয়ামী লীগের সময় কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, তিনিও কিন্তু কৃষির ক্ষেত্রে একটু মানে বলা চলে যে অনেক বেশি নিবেদিত প্রাণ মানুষ, যদিও তার অনেকগুলো স্টেজ নিয়ে আমার বিতর্ক আছে। উনি যেমন ধরেন বিটি বেগুনকে প্রচলিত করার চেষ্টা করেছেন, জিও ক্রপ, আমি ব্যক্তিগতভাবে এটাকে কখনোই মনে করি না যেটা বাংলাদেশের জন্য খুব সুখকর কাজ হয়েছে। কিংবা তিনি অনেক সময় কিন্তু দেখা গেছে যে নেরিকা জাতের ধান কিংবা কিছু অপ্রয়োজনীয় জিনিসকে উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছেন। কিন্তু ব্যক্তি হিসাবে যদি আপনি বলেন বা কৃষির কল্যাণের কথা যদি চিন্তা করেন, তাহলে উনি ওই জায়গাটাতে কিন্তু তার অবদানের কথাকে অস্বীকার করা যাবে না। পরবর্তীতে যখন রাজ্জাক সাহেব মন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু কৃষির ক্ষেত্রে অনেক রকমের ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কাছ থেকে মানুষের আরো অনেক বেশি প্রত্যাশা ছিল। রাজ্জাক সাহেব না মতিয়া সাহেব? রাজ্জাক সাহেবের কথা বলছি আমি। মতিয়া চৌধুরী তো করেছেন যেটুকু করেছেন, কিন্তু রাজ্জাক সাহেবের কাছে প্রত্যাশা ছিল যে ডক্টর রাজ্জাক একজন কৃষিবিদ মানুষ, এবং স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণা বা তার সাথে যে কৃষকের যে স্বার্থের জায়গা, সেই জায়গাগুলোতে অনেক জায়গাতে উনি ইন্টারভেন করতে পারতেন, সেটা উনি করতে করেন নাই। বিশেষ করে আমি বলি ওই বাজার সিস্টেম, কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করা এবং কৃষকের অধিকারকে নিশ্চিত করা, এই সমস্ত জায়গাগুলোতে তিনি কর্পোরেট হাউসকে খুব বেশি প্রশ্রয় দিয়েছেন, তিনি সাধারণ কৃষককে প্রশ্রয় দিয়েছেন। ক্রমশ উনি কৃষিকে বাণিজ্যিকীকরণের কথাই বেশি করে বলেছেন, সেজন্য হয়তো কর্পোরেট হাউসের প্রতি তার একটা মানে কি বলা যায় যে এক ধরনের মানে সম্পর্ক হয়তো তৈরি হয়ে যায়। তবে আমার কাছে আরেকজন মানুষের কথা আমাকে বলতে হয় কৃষিক্ষেত্রে, তিনি হচ্ছেন সিএস করিম। সিএস করিম উনি যখন কৃষি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয় এ পর্যন্ত সবচেয়ে কম বিতর্কিত মানে কাজ করেছেন উনি কৃষির ক্ষেত্রে। উনি কৃষককে উনি মানে আপনার 43 বছর জীবনে দেখা আমার কাছে মানে সবচেয়ে কম বিতর্কিত কাজ করেছেন। তার কারণ উনি দেখেন উনি কতগুলো জিনিস আমরা মানে তৈরি করার চেষ্টা করেছেন, আমরা করি নাই, আমরা নেই কেন সেটা আমরা জানি। উনি একটা কৃষকদের জন্য একটা কৃষি দিবস এটি ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত সে পয়লা নবান্ন, যেটা নবান্নের উৎসব, যেটা পয়লা অগ্রহায়ণ, সেটিকে আমরা কিন্তু কৃষি দিবসের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা মানে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এটা কিন্তু কৃষকের প্রতি একটা দরদ, একজন বিজ্ঞানীর দরদ থেকে কিন্তু এটা করার চেষ্টা করেছিলেন। তাছাড়া উনি যখন এটি কোনো ঘটনা ঘটত, উনি একাধিক জায়গা থেকে তিনি তথ্য সংগ্রহ করতেন। তিনি যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পর্যায়ের যারা বিজ্ঞানী, তাদের কাছ থেকে তিনি যখন তথ্য নিতেন, একই সাথে কিন্তু তিনি তথ্য নিতেন সম্প্রসারণ কর্মীদের কাছ থেকে, একই সাথে তিনি তথ্য নিতেন গণমাধ্যমের থেকে, আবার একই সাথে তিনি তথ্য নিতেন ডিসির কাছ থেকে। সবগুলো তথ্যকে মিলিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত নিতেন, যে কারণে দেখা যেত যে তাকে তথ্য দিতেও কিন্তু অনেকে খুব ভয় করত। আসলে এটা ঠিক যে রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করাটা আমার কাজ না। কে ভালো করেছে কে মন্দ করেছে সেটা আসলে কৃষকরাই সবচেয়ে ভালো জানেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে সিএস করিম একজন কম মানে বিতর্কিত মানুষ অন্তত পক্ষে এই সমস্ত জায়গার ক্ষেত্রে, এবং উনি এমন কোনো স্টেপ নেন নাই যেটা দিয়ে মানে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, বরং উনি কতগুলো ভালো স্টেপ নিয়েছেন। যেমন আমরা যদি বলি, উনি যখন পরিবেশ উপদেষ্টা ছিলেন তখন উনি সুন্দরবনের উপর দিয়ে যখন আইলা চলে গেল, আইলা এবং সিডরের পরবর্তীতে সুন্দরবনকে রক্ষা করার জন্য উনি যে সুন্দরবনকে আনটাচ রাখার সিদ্ধান্তটা নিলেন এবং কাউকে গাছ কাটতে দিলেন না, এটা ছিল একটা ভালো সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের কারণে সুন্দরবন কিন্তু 1 বছরের ভিতরে 2 বছরের ভিতরে তার পুরনো অবস্থায় ফেরত এলো। এরকম টাইপের মানুষ আসলে সাধারণ পর্যায়ে রাজনীতিকদের ভিতরে থাকবে পাই না। স্যার আরেকজন কৃষিমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী। স্যার মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী ছিলেন, হ্যাঁ, বিএনপি সরকারের সময় তাকে কৃষিমন্ত্রী করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে খুবই মানে রাজনীতি নিয়ে আমার কিছুটা সংবেদনশীলতা আছে, তারপরেও আমি ওনার সাথে খুব বেশি কাজ করি নাই। 1-2বার সরকারি 2-একটা প্রতিষ্ঠানে দেখা হয়েছে। তবে আমি যেটা মনে করি যে উনি ওনার পলিটিক্যাল এজেন্ডাকে মানে তার প্রোগ্রামের মধ্যে দিয়ে কাজের মধ্যে করতে চেয়েছেন। এত কৃষি গেল, এরপর যদি আমরা মৎস্য প্রাণী সম্পদের কথা বলি, মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে যদি আপনি বলেন যে মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে যদি মনে করেন যে নোমান সাহেবের কথা যদি বলেন, তিনি আসলে এই জায়গাতে কাজ করার চেষ্টা করেছেন। কারণ উনি আসলে সবসময়ই মনে হয় যেন 91 কেন, উনি তো 2001 সালেও তৈরি ছিলেন, এবং নোমান সাহেব মানে প্রোঅ্যাক্টিভ মানুষ মানে এই বিশেষ করে ইয়ের ক্ষেত্রে, এবং উনি খুব ভালো অবদান রেখেছেন বিশেষ করে ফার্মিং সিস্টেমগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে।
বাংলাদেশে যদি আপনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় যে প্রাণী সম্পদের ক্ষেত্রে যে মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে তারা একটু দুর্বল মন্ত্রী, তাহলে তো বোঝাই যায় যে আওয়ামী লীগ মনে হয় প্রাণী সম্পদ মৎস্য সেক্টরের দিকে একটু কম গুরুত্ব দিয়েছে, কৃষির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে। আর বিএনপি মনে হয় যেন প্রাণী সম্পদের ক্ষেত্রে গুরুত্বটা তুলনামূলকভাবে বেশি দিয়েছে, এবং সে কারণে তাদের খুব দায়িত্বশীল মন্ত্রীদেরকে তারা ওখানে রেখেছে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। স্যার, আমরা আপনার বিটিভির শুরুর গল্পটা শুনতে চাই, কিভাবে ঢুকলেন বিটিভিতে? এটা একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি 1978 সালে সর্বপ্রথম বাংলাদেশ টেলিভিশনে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা করার জন্য আসি, এবং যখন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা করতে আসি তখন নাসিরউদ্দিন ইউসুফ, বাচ্চু, বেলাল বেগ, আলিমুজ্জামান এরা হচ্ছে প্রডিউসার প্যানেলের লোক আর কি। আমার তখন পরিচয় হয়ে যায় আলিমুজ্জামান সাহেবের সাথে। আমি এটা 78 সালেই বেশ কয়েকবার আসি, মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে ডিবেট করতে আসি। পরবর্তীতে আমি যখন 1982 সালে, আমি তার আগে কিন্তু খুলনায় ছিলাম, 82 সালে আমি ঢাকায় চলে আসি, আসলে 81 সালে আমি ঢাকায় চলে আসি। তো 82 সালে আমার সাথে হঠাৎ করে একদিন মগবাজারে দেখা হয়ে যায় আলিমুজ্জামানের সাথে। আলিমুজ্জামান, সৈয়দ হাসান ইমাম এবং গোলাম মুস্তফা, এই তিনজন লোক একসাথে বসে আড্ডা মারতেন মগবাজারে। কফি কর্নার, কফি হাউস বলে একটা জায়গা ছিল। আমি দেখা হওয়ার পরে উনি আমাকে অফার করলেন যে আমি ঢাকায় আছি কিনা এবং আমি প্রোগ্রাম করবো কিনা। তো আমি বললাম আমি কি পারবো কিনা তো আমি জানি না। বললাম আপনি একদিন আসেন টেলিভিশনে। তো টেলিভিশনে প্রোগ্রাম করার একটা ইনভিটেশন, তো আগ্রহ করেই চলে গেলাম। তো যাওয়ার পরে ওইখানে দেখা হলো আমাদের এই গ্রামের আর একজন, আতিয়া রহমান আতিয়া, তিনি আবার আলিমুজ্জামান সাহেবের সাথে কাজ করতেন। তো তার সাথেও দেখা, পরিচিত লোক একজন। তো তারপর আলিমুজ্জামান সাহেব আমাকে বললেন যে আপনি যদি প্রোগ্রামটা করেন তাহলে ভালো হয়। আমি বললাম যে আমি তো জানি না প্রোগ্রাম কেমন করে করতে হয়, আমি একদিন দেখে আসি স্টুডিও, আপনার রেকর্ডিংটা দেখব। তারপর উনি আমাকে নিয়ে গেলেন তার রেকর্ডিং স্টুডিওতে। তো নিয়ে গেলেন তার রেকর্ডিংয়ের মাঠে, যেটাকে বলে ইএনজি বলা হতো তখন। সেখানে যে আমি দেখলাম কীভাবে প্রোগ্রামটা রেকর্ড করা হয়। ইন্টারেস্টিং বিষয়, 25 মিনিটের একটা প্রোগ্রাম, একজন টানা বলে যাচ্ছেন, একবারে ওপেনিং করছেন, তারা বলে যাচ্ছেন, তার মাঝখানে ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ নেওয়ার পরে শেষ করছেন এবং একসাথে 25 মিনিট রেকর্ড করছেন। মানে কোনো এডিটিংয়ের কোনো ফ্যাসিলিটিস নেই, স্পট এডিটিং। আমি দেখলাম যে কীভাবে প্রোগ্রামটা করে। তারপরে আমি বললাম যে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি। তারপরে জাস্ট এক সপ্তাহ পরে আমি সেই প্রোগ্রামটা অন দ্য স্পট প্রোগ্রাম করলাম, এবং সেটা ছিল সরিষার উপর একটি প্রোগ্রাম। ইট ওয়াজ প্রবাবলি ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি প্রোগ্রাম শুটিংটা করলাম। জানুয়ারি মাসের 16 তারিখে সেটা অন এয়ার গেল। 1983 সালের গল্প। স্যার, আপনি অডিশন দিতে এসে পুরো অনুষ্ঠান শেষ করে ফেললেন, হয়ে গেলেন। মানে ব্যাপারটা এরকমই আর কি, যে যখন নাকি দেখতে গেলাম, দেখতে গিয়ে একবার চেষ্টা করলাম, আমাকে তো সবাই বললো, ক্যামেরাম্যান ছিল সম্ভবত আপনি আছেন সরষা ক্ষেতের হিরো। হ্যাঁ, সমীর কুশারি ছিল ক্যামেরাম্যান। তারপরে আর যারা মানে সাউন্ড রেকর্ডিং বা যেমন আপনি কিন্তু ফার্মার হিরো, এবং আমরা আজকে জানলাম যে সরষা ক্ষেতের হিরো, যে সরষা ক্ষেতে এসে দাঁড়ালেন এবং আপনি হিরো হয়ে গেলেন, মাশাআল্লাহ। এরপরে আপনার যেসব কর্মীরা ছিলেন, সহকর্মীরা ছিলেন, ওই সহকর্মীদের সম্পর্কে কিভাবে কি করতে একটু বলবেন আমাদের? মানে বাংলাদেশ টেলিভিশনের কাজটা যখন করতে যাই আমরা, তখন তো সহকর্মীর সংখ্যা তো কম না, অনেক সহকর্মী ছিল আমাদের। টেকনিক্যাল যারা কাজ করতেন, ক্যামেরাম্যান যারা কাজ করতেন, প্রডিউসার যারা কাজ করতেন, তারপরে আমরা তো উপস্থাপনা কাজ করতাম। আমাদের উপস্থাপকদের ভিতরে আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। যেমন শেখ সিরাজের কথা বলেন, তিনি আমাদের সহকর্মী ছিলেন। তারপরে দেওয়ান সিরাজ আমাদের সহকর্মী। তাছাড়াও বিচ্ছিন্নভাবে কিন্তু আরো একজন দুইজন কখনো কখনো উপস্থাপনা করতে এসেছে। যেমন মোতাহার হোসেন চৌধুরী, তিনি চিঠিপত্রের জবাব দিতেন। আকরামুজ্জামান খান চিঠিপত্রের জবাব দিতেন। আর্টিস্ট হিসেবে যদি আমরা এভাবে চিন্তা করি, এরকম অনেকেই কিন্তু মানে যারা অন স্ক্রিনে কাজ করেছেন। মাটি মানুষের প্রথম নামটা ছিল আমার দেশ, এবং আমার দেশ নামটা হচ্ছে 1978 সাল থেকেই ছিল। তখন আমার দেশটাকে স্ক্যানিং, মানে শুধুমাত্র যে কৃষিকাজ ভিত্তিক অনুষ্ঠান তা ছিল না, কিন্তু তখন আমার দেশ ছিল কৃষি ভিত্তিক হলেও ছিল কৃষি ও কৃষক। আবার ওই আমার দেশের আওতাতে যখন নাকি কামার কুমোরের জিনিস দেখানো হতো, তখন ছিল কৃষি ও কৃষি, আমার দেশ কাজের কথা, মানে এরকম আর কি। আমার দেশকে একটা বড় টাইটেলে রেখে তার নিচে এরকম বিভিন্ন রকমের সেগমেন্ট করা হতো। আমরা কৃষিটা নিয়ে কাজ করতাম মূলত।
এবং পরবর্তীতে এটিকে বলা হলো যে না, এটাকে কৃষিকে কনসেন্ট মানে করে মানে প্রধান করে প্রোগ্রামটা করো। তখন এটার নামটা চেঞ্জ করা হলো মাটি ও মানুষ। এটার নামটা পরিবর্তন হলো 1984-85 সালের দিকে। তখন উপস্থাপক হিসেবে আমি ছিলাম এবং পরবর্তীতে শাইখ সিরাজ এসে যুক্ত হয়। যদি আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতার কথা বলি তাহলে অনুষ্ঠানে আমি আগে যুক্ত ছিলাম, শাইখ সিরাজ পরে আসছেন। দেওয়ান সিরাজ আমার আগের কথা যদি বলেন, যে আমি যখন অনুষ্ঠান শুরু করি তখন দেওয়ান সিরাজ ছিলেন, কিন্তু আমারও আগে। কিন্তু দেওয়ান সিরাজ আমি অনুষ্ঠান করতে করতে ওই 1983 সালের বলা চলে যে মার্চ এপ্রিল মাসের দিকে বা মে জুন মাসের দিকে এসে চলে যায় মিডল ইস্টে চাকরি নিয়ে। কারণ টেলিভিশনের প্রোগ্রাম করা তখন তো আর এরকম কোনো জীবিকা ছিল না। 150 টাকা সর্বপ্রথম অনারিয়াম পেতাম একটা প্রোগ্রামে। মানে কি পারপাস? না, শুধুমাত্র উপস্থাপনার জন্য 150 টাকা। স্ক্রিপ্টের পয়সা তখন আমরা পেতাম না আর কি। আমরা তখন খাবার দাবার হয়তো যেখানে প্রোগ্রাম করতে যাইতাম ওখানে খাবার দাবার জুটে যেত আর কি। হয়তো ওটা টেলিভিশনের প্রডিউসারের কাছে একটা ফান্ড থাকতো, সেটা দিয়ে তারা ওই মানে কি বলে খাবার দাবারের ব্যবস্থা করতেন। আর ঢাকার বাইরে তো তখন আমরা যেতাম না, তখন তো আমরা আসলে এই গাজীপুর, টঙ্গী, সাভার মানে এই এলাকা দিয়ে আমরা কাজটা করতাম। আর ট্যুরে যাওয়া যখন শুরু করলাম তখন তো ট্রাভেল অ্যালাউন্স তখন টেলিভিশন থেকে আমাদেরকে কিছু দিত, খুব বেশি না। মানে ধরেন যে আমাদের যে লেভেল ছিল, আমরা যে গ্রেডে ছিলাম সেই গ্রেডে আমরা হয়তো ফার্স্ট ক্লাস ট্রেন ফেয়ার পেতাম, কিংবা কেউ হয়তো সেকেন্ড ক্লাস ট্রেন ফেয়ার পেত। তো প্রডিউসাররা আমরা মোটামুটি একই গ্রেডেরটা পেতাম। প্রডিউসার আমরা, তারপরে নাম কি যে ক্যামেরাম্যান, এরা সবাই একই গ্রেডের পেত। আর তারপরে তো তৃতীয় শ্রেণী তো মানে দ্বিতীয় শ্রেণী এগুলো তো ছিল। তো যাই হোক, সেটা খুব বেশি না, কারণ অধিকাংশ সময় আমরা ট্রাভেল করতাম গাড়িতে, এবং সেই গাড়িটা আমরা যাদের প্রোগ্রাম করতে যেতাম তারাই আমাদেরকে এই সাপোর্টটা দিত। সরকারি প্রোগ্রাম করতে যাচ্ছি হয়তো ডিএই আমাদেরকে একটা গাড়ি দিল, বা কৃষি গবেষণার প্রোগ্রাম করতে যাচ্ছি ওরাই একটা আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিল। তাহলে দেখা গেল যে এই সমস্ত গাড়িতেই আমাদের যাতায়াতটা হতো। আমরা যে যৎসামান্য 90 টাকা 80 টাকা যে যাতায়াত খরচের জন্য যে টাকাটা আমাদের সরকার দিত, সেটার খরচ হতো না, সেটা থেকে যেত, কিন্তু ওটা লেগে যেত ওই খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য খরচের ক্ষেত্রে। আমি তো একটুখানি জানি যে ওই সময়ের ঠিক এক্স্যাক্টলি বাজেট কত ছিল অতটা আমরা জানতাম না, কারণ ওটা আমাদের জানার কথাও ছিল না। তবে হয়তো বা 8-10 হাজার টাকা বা এরকম ছিল আর কি ওই সময়টাতে। পরবর্তীতে এটা 25,000 টাকা পর্যন্ত হয়, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না এর চেয়ে বেড়েছে। 83 সাল থেকে 91 সাল পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদ স্যার ছিলেন মানে রাষ্ট্রপ্রধান। তার আসলে কৃষি নিয়ে কি ভাবনা ছিল? কৃষি নিয়ে তার তো, সে তো এমনি ধরেন যে মূলত ইমোশনাল লোক ছিলেন। আমার সাথে তার ডিরেক্টলি কখনো প্রোগ্রাম হয় নাই, বা তার সাথে কৃষি নিয়ে না আমি কখনো নেই বা নেওয়ার সুযোগ হয়নি। সোজা যদি এভাবে বলি, তার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন না তখনও দেখা হয়েছে। এবং আমি যেটা বুঝতে পারি যে উনি কৃষির জন্য বা গ্রামের জন্য তার একটা মানে একটা এক ধরনের সংবেদনশীল মন ছিল। কারণ উনি, আপনি জানেন যে ওনার একটা মানে রাজনৈতিক ব্যক্তি পর্যায়ে আমি তার মূল্যায়ন করব না, কিন্তু গ্রামীণ লাইফের প্রতি তার একটা আকর্ষণ ছিল, এটা কিন্তু সত্যি কথা। এবং সেই আকর্ষণে তিনি ওই 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যদি আপনি এভাবে ফিলোসফির কথা চিন্তা করেন, তাহলে তো কৃষি না বাঁচলে তার বাংলাদেশ বাঁচে না। ব্যাপারটা তো এরকমই জায়গা, ওই কথাগুলো তো উনিই বলেছেন, তাই না জিনিসটা? 43 বছর বয়স মানে আপনি মাঠে মানুষ করছেন, আমার এরশাদ স্যারের কথা শুনলাম। এরপরে রাষ্ট্রপ্রধান ছিলেন খালেদা জিয়া, ছিলেন শেখ হাসিনা। তাদের সম্পর্কে একটু মূল্যায়ন করতেন, তারা আমাদের কৃষি বান্ধব দেশ ডেভেলপমেন্টে কি? এমনি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার সাথেও আমার যোগাযোগ কম হয়েছে মানে আমি তাকে একবার দুইবার ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম। উনি খুবই মানে বলা চলে যে খুবই রিজার্ভ একজন মানে ব্যক্তি। ওনার যেটুকু প্রশ্ন এবং সেটুকুর উত্তরের বাইরে তার কাছ থেকে নতুন করে খুব আলোচনা করা বা আলাপচারিতার কোনো সুযোগ ছিল না। তবে উনি যখন কথা বলেছেন তখন তিনি তো কৃষির প্রতি তার যে ভালোবাসা আছে বা কমিটমেন্ট আছে সেটা আমরা বুঝতে পেরেছি, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং উনি চেয়েছেন যে আসলে গ্রামীণ জীবনের উন্নতিটা হোক। শেখ হাসিনার ক্ষেত্রে উনি একটু বেশি মানে কি বলা যায় যে মানুষের সাথে কথা বলতেন বা কথা বলতে পছন্দও করতেন। বেশি কথা বলতে গিয়ে হয়তো তার নিজের আবেগের কথা, অনুভূতির কথা অনেক বেশি করে তিনি প্রকাশ করতেন। আমি বলবো না যে কোনো সরকার প্রধানের কৃষি নিয়ে নেগেটিভ কোনো অ্যাটিচিউড সেটা কিন্তু ছিল না, কারণ কৃষিটাকে তারা সকলে ভালোই করতে চেয়েছে। মুশকিলটা হয়েছে এটা যে করতে গিয়ে আমি কোন পন্থাটা অবলম্বন করেছি, সেই পন্থাটা হচ্ছে আমাদের দেখার বিষয়। খাদ্য উৎপাদনের পয়েন্টে যেমন নাকি আওয়ামী লীগ সরকারের যে
একটু দৃঢ়তর মনোভাব ছিল, সেটা বোঝা যায় যে সেখানে মতিয়া চৌধুরীর মতো কিংবা ইয়ের মতো মন্ত্রীদেরকে সেখানে যুক্ত করা, মানে রাজ্জাক সাহেবের মতো যুক্ত করা, এটা ছিল ওই দৃঢ়তার একটা জায়গা। আবার আপনি যদি খালেদা জিয়ার কথা বলেন, তিনিও কিন্তু কৃষির ক্ষেত্রে উৎপাদন চেয়েছেন, গুণগত পরিবর্তনটা চেয়েছেন। এম কে আনোয়ারের মতো মন্ত্রীও কিন্তু তিনি রেখেছেন। অতএব সেখানেও কিন্তু আমরা বলতে পারবো না যে তিনি গুরুত্ব কম দিয়েছেন। আসল কথা হচ্ছে সরকার প্রধানরা তো দেশ চালান না, তারা দেশ চালানোর একটা স্বপ্ন দেখেন। দেশ তো চালায় হচ্ছে আমলারা, দেশ তো চালায় হচ্ছে তাদের সাথে যে উপদেশমূলক ভাবে যে মন্ত্রী উপদেষ্টারা থাকেন তারা। আসলে তারা কতখানি করতে পারলেন বা করলেন তার উপরে কিন্তু নির্ভর করে দেশটা কতখানি এগোলো। তবে একটি দেশে 7 কোটি মানুষকে আমি খাওয়াতে পারি নাই যখন আমার 1 কোটি টন খাদ্যদ্রব্য উৎপাদন হতো। এখন আমার এখানে 4.5 কোটি টন খাদ্য উৎপাদন হয়। আমরা দানাদার খাবারের ক্ষেত্রে মানে অলমোস্ট আমরা সফলতা অর্জন করেছি। সবজি উৎপাদনের ক্ষেত্রে সফলতা এসেছে, মাছ উৎপাদনের ক্ষেত্রে সফলতা এসেছে। কেউ তো একজন হঠাৎ করে নাই, এটা কিন্তু অনেকগুলো কাজের ধারাবাহিকতার ফসল। এগুলোকে একজনকে বাদ দিয়ে একজনকে ভালো বলা, একজনকে বাদ দিয়ে আর একজনকে মন্দ বলা, এটা কোনো অবকাশ নাই। আসলে সকলেরই কাজেরই ধারাবাহিকতার ফসল হচ্ছে এই কৃষি উৎপাদনের এই চিত্রটি। স্যার, যেহেতু 43 বছর ধরে আপনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, এতে করে কিন্তু কিছু থাকে যে উনি এতদিন ধরে করছে, কেন করবে, ওনাকে সরিয়ে আর একজন রানি। এই ক্ষেত্রে বিটিভি যারা প্রধানরা ছিলেন তারা আপনাকে কিভাবে দেখতেন, আপনি কিভাবে মূল্যায়ন করতেন, যদি একটু আমাদের মূল্যায়ন। আসলে আমি যদি এভাবে বলি যে আমি তো টেলিভিশনে অনুষ্ঠান করতে আসি, মানে তো আমার নিজের ইচ্ছায় না। টেলিভিশন অথরিটি আমাকে একজন আর্টিস্ট হিসাবে, একজন কর্মী হিসাবে এই কাজের জন্য আমাকে অ্যাসাইন করেন, এই জন্য আমি করি। খেয়াল করে দেখেন, কালকে টেলিভিশন অথরিটি যদি বলেন যে আপনাকে দরকার নাই, আমি করবো না। বিষয়টা তো এরকম। আসল ব্যাপারটা হচ্ছে টেলিভিশনে আমি যদি বলি গত 15 বছর ধরে আমি বলেছি, বিশেষ করে আমি যখন 25 বছর আমার প্রোগ্রাম হয়ে গেছে তখনই আমি বলেছি যে আপনাদের উচিত হচ্ছে এখন একটা জেনারেশন তৈরি করা যারা কৃষিক্ষেত্রে দিয়ে কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে টেলিভিশনকে, বাংলাদেশ টেলিভিশনকে বলেছি যে আপনারা ইনভেস্ট করেন, অর্থাৎ একটা ছেলে বা 2টা ছেলে যদি নিয়ে আসি আমরা, তাদের তো অনারিয়াম দিতে হবে। তাদেরকে অনারিয়াম দিয়ে আমরা অন্তত 6 মাস তাদের পিছনে সময় দিয়ে তাদেরকে আমরা তৈরি করি, যাতে আমরা চলে গেলেও আপনার প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারে। কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশন এই ইনভেস্টমেন্টটা করতে চায়নি বলে আমরা কোনো নতুন ছেলে মেয়েকে এখানে ইনকর্পোরেট করতে পারিনি। তবে বর্তমান সময়ে এসে আমাদের বিশেষ করে এই কিছুদিন আগেও আমরা প্রযোজকদের সাথে, টেলিভিশন অথরিটির সাথে যেটা কথা বলেছি, তারা বলেছে আপনি তৈরি করেন 1-2জনকে। কারণ আমি বলেছি যে আমি এখন আর ফিল্ডে যেতে পারবো না, আমি এখন মাঠে যেতে খুব একটা বেশি স্বচ্ছন্দ বোধ করি না। বয়সের একটা ব্যাপার আছে, আপনি নিজেও জানেন যে আমাদের যেটুকু বয়স হয়েছে সেই বয়সে অত মানে কঠোরতম পরিশ্রম করা, মাঠ পর্যায়ের কাজ করা কিন্তু খুবই কঠিন। আপনি নিজেও কাজ করেছেন যে টানা রৌদ্রের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। আইলের উপর দিয়ে আপনাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হবে। আপনাকে টানা ঢাকা থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত আপনাকে গাড়িতে ভ্রমণ করতে হবে, নামতে হবে, কাজ করতে হবে। আপনাকে হোটেল রেস্তোরাঁ থেকে ভালো জিনিস পাবেন কি পাবেন না সেটা বড় কথা না, আপনাকে খেতে হবে। আপনি একটা ভালো থাকার হোটেল পাবেন কি পাবেন না তাও জানেন না, কিন্তু আপনাকে থাকতে হবে। এবং এই অবস্থাতে কাজ করার একটা বয়স থাকে, এই বয়সটা কিন্তু এখন আর আমাদের নাই। আমাদের জন্য এখন একটু ডিফারেন্ট ধরনের এনভায়রনমেন্ট দরকার। সেইটা কিন্তু বাংলাদেশ টেলিভিশন এফোর্ড করতে পারে না। আমার যাওয়ার টাকা বাংলাদেশ টেলিভিশন দিতে পারে না। আমাকে এখন নিজের পয়সা খরচ করে যেতে হয়। তাহলে আমি এই কাজটা কেন করতে চাই? স্বাভাবিকভাবে এটা হচ্ছে পরিষ্কার কথা যে বাংলাদেশ টেলিভিশনের এই জায়গায় যদি ইনভেস্টমেন্ট বানাইতে হয়, আমার মতো একজন, আমি এভাবে বলি, আমাকে যদি রাখতে হয় তাহলে আমার জন্য যে ইনভেস্টমেন্টটা করা দরকার, বাংলাদেশ টেলিভিশনের বাজেটে সেই ইনভেস্টমেন্টটা নাই। স্যার, বাজেটের কথা যেহেতু বললেন, আপনার একটা লেখা বই আছে অন্তরালের কথা, রেজাউল করিম সিদ্দিকী, সর্বশেষ বইটা আপনি প্রকাশ করেছেন। এখানে একটা লাইন আছে, আমি একটু পড়ি। সেই 1985 বা 86 সালে যে বাজেট ছিল, এই 2024-এ এসে তা বাড়ে নাই। তারপরে লিখছেন, শিল্পী সম্মানের টাকা থেকে এখন ক্যামেরা পার্সনের টাকা, এডিটিংয়ের টাকা, ব্যক্তিগত পিয়নের টাকা বের করতে হয়। গ্যাটিস পেমেন্টের কথা না হয় বললাম, 20 বছর চাকরি করি আমাদের মুস্তাফিজুর রহমান স্যারের সাথে। আমার স্যারকে আপনার কেমন লাগতেন? মুস্তাফিজুর রহমান সাহেব খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু আসলে হচ্ছে কি যে প্রত্যেক মানুষেরই কিন্তু কিছু ব্যক্তিগত জায়গা থাকে আর কি। ওনারা হচ্ছেন প্রতিষ্ঠান প্রধান ছিলেন, উনি প্রতিষ্ঠানের প্রযোজনার কাজ করেছেন। আপনি যদি একটা জিনিস দেখেন, একটা লোক তার সারা জীবনের কাজ কি? মুস্তাফিজুর রহমান সাহেব যখন প্রডিউসার ছিলেন তখন তিনি কি করেছেন? তিনি গানের অনুষ্ঠান করেছেন, তিনি নাটক করেছেন, তিনি ম্যাগাজিন অনুষ্ঠান করেছেন, তিনি কখন কৃষির অনুষ্ঠান করেছেন? আপনি যদি বলেন তাহলে মুস্তাফিজুর রহমান সাহেবের কাছ থেকে আপনি কৃষির ক্ষেত্রে কি পাবেন?
না, কিন্তু মুস্তাফিজুর রহমান স্যার কিন্তু আমাকে, আমি যখন চ্যানেল আইতে ছিলাম হৃদয় মাটি মানুষে, ওনার কাছে আসলাম একটা সিভি দিতে, দেখলো যে আমি হৃদয় মাটি মানুষ 60,000 অ্যাসিস্ট্যান্ট। উনি ফার্স্ট কোথায় যে বাইজিৎ আপনাকে আমি চাকরি দেবো, আপনাকে কিন্তু কৃষি অনুষ্ঠান করতে হবে। কৃষি অনুষ্ঠানের বাইরে আমাকে কিন্তু আর তিনি কোথাও যাইতে দেন, তার কিন্তু আলাদা একটা ভালোবাসা ছিল, হয়তো বিটিভিতে এটা পারেন না, সেটার হিসাব কিন্তু আলাদা। আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশ টেলিভিশনে কৃষি অনুষ্ঠান করার জন্য কোনো প্রযোজক রাজি থাকতেন না। রেজাউল করিম সাহেব যখন প্রযোজক ছিলেন, আলিমুজ্জামান সাহেব ট্রেনিংয়ে গেলেন জাপানে, রেজাউল করিম সাহেবকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো 3 মাসের জন্য যে তুমি এই সময় প্রোগ্রামটা চালাও। রেজাউল করিম সাহেবের প্রতি সম্মান রেখে, তিনি খুব ভালো গানের শিল্পী এবং মুক্তিযুদ্ধের সময় সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন খুব ভালো প্রযোজক। তিনি যখন নাকি প্রোগ্রাম করতে গেলেন, আমি যখন সারাদিন ধরে প্রোগ্রাম করছি রৌদ্রের মধ্যে, উনি ছাতা নিয়ে গাড়ির পাশে বসে আছেন, আমাকে বললেন যে এই গাছপালা, এর মধ্যে কি প্রোগ্রাম হবে, মানে গাছপালা, এই ঘাসপালা, কারণ উনি তো কখনো ওইটাকে ওইরকম ভাবে দেখেন নাই, এটা কিন্তু বুঝতে হবে। এখন যে যেরকম ভাবে দেখেছে, কিন্তু আলিমুজ্জামান সাহেব তিনি হচ্ছে দরদি মানুষ ছিলেন, তিনি কৃষকের কথা শুনতেন, তিনি মাটির আইলে বসে কৃষকের সাথে গল্প করতেন, তার সাথে মুড়ি ভাজা খেতে তিনি স্বচ্ছন্দ বোধ করতেন, তার একটা জিনিস ছিল। কিংবা রফি আহমেদ সুলতান যদি বলেন, যে তিনি ওই রকম টাইপের একজন মানুষ, একেবারে গ্রামের মধ্যে একদম গ্রামের সাধারণ মানুষের সাথে মিলেমিশে যাওয়ার মতো একটা মানুষ। এখন মানুষ যদি মাটির সাথে সম্পৃক্ত থাকতে না পারে, তাহলে সে কি আর ওই কৃষি অনুষ্ঠান করতে পারবে? স্যার, আপনার সহকর্মী হিসেবে আছেন দেওয়ান সিরাজ ভাই, তাকে কিভাবে আপনি মূল্যায়ন? দেওয়ান সিরাজ আমার সহকর্মী, আমি নিশ্চয়ই সে একজন নিবেদিত প্রাণ কর্মী, আমি এটা মনে করি। কৃষির প্রতি তার একটা ভালোবাসা আছে, বা কৃষি কাজটা তার একটা, এবং তার একটা জিনিস ছিল কি, আমি যেমন কলেজে শিক্ষকতা করতাম, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আমার ক্লাস আছে, আমার ছাত্রদের সাথে আমার রিলেশনশিপ আছে, আমার পরীক্ষার খাতা দেখা আছে, আমি পরীক্ষার ভাইবা নেওয়ার জন্য এই সেন্টার থেকে ওই সেন্টার যাওয়ার বিষয় আছে। দেওয়ান সিরাজের তো সেরকম ছিল না। দেওয়ান সিরাজ ছিল একদম শতভাগ একজন কৃষি নিয়েই কাজ করে একটা মানুষ, এবং বাংলাদেশ টেলিভিশনের কৃষি প্রোগ্রামটা ছিল তার জীবিকা। ওই জীবিকা হচ্ছে, মানে ওইখানে তিনি প্রোগ্রাম করতেন, ওর সাথে রিলেভেন্ট করে তিনি হয়তো আরো কিছু এক্সটার্নাল অ্যাক্টিভিটিস করতেন, সেটা চলতেন। অতএব আমি ব্যক্তিগত কারো ব্যক্তিগত সীমাবদ্ধতা বা ব্যক্তিগত অতিরিক্ত যোগ্যতা, সেটা মানুষ নিজেরাই বিস্তার করে। আমার সাথে কারো কখনোই কোনো ডিফারেন্স তৈরি হয়নি। আমি কখনোই কাউকে মনে করি নাই যে আমার সে প্রতিদ্বন্দ্বী, বা আমি তাকে হারাবো বা সে আমাকে হারাবে, এরকম আমার কখনো মনে হয়। এই যে আপনার সাথে কাজ করতেন বা আপনার সাথে কাজ করতেন আমার উস্তাদ জনাব শাইখ সিরাজ স্যার, শাইখ সিরাজ তো মানে সৃজনশীল একজন মানুষ, একজন সৃজনশীল মানুষ ইন দ্যাট সেন্স যে সে যেরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে তার মতো করে ট্রান্সলেট করতে পারতো, সেটা তো মানুষ গ্রহণ করতো। এবং শাইখ সিরাজ এখনো বাংলাদেশে কৃষি ক্ষেত্রে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এই জনপ্রিয় ব্যক্তিত্ব তো এমনি এমনি সে হয়নি, তার যোগ্যতা দিয়ে সে হয়েছে। অতএব নিশ্চয়ই তার সে যোগ্যতার জায়গাটাতে, তার যে টেকনিক্যাল নোহাও বা টেকনিক্যাল যে দক্ষতা, সে জায়গাতে কোনো প্রশ্ন করার মতো কোনো কিছু নাই। অতএব আমি এই জায়গাগুলোকে নিয়ে আমি বলবো যে প্রত্যেকে তার পেশাগত জায়গা থেকে, তার যদি কৃষি অনুষ্ঠান করার যে পেশাগত যে জায়গাটি, সেই জায়গাটার ক্ষেত্রে নিশ্চয়ই তিনি অনেক যোগ্য ব্যক্তি, এবং যোগ্য ব্যক্তি বলেই তো আজকে এতদিনেও তার একটা অবস্থান বাংলাদেশের মানুষের মনে তৈরি হয়ে আছে। অতএব আমি তাকেও অত্যন্ত সম্মান করি তার এই প্রফেশনাল কাজের জন্য। কোনো তার সাথে এই বিষয়ে আমার কোনো দ্বন্দ্বও নাই, এবং এই বিষয়ে তার সাথে আমার কোনো গ্যাপও নাই, চিন্তারও গ্যাপ নাই। বিটিভিতে আপনার কি স্বপ্ন ছিল? শোনেন, বিটিভিকে নিয়ে কোনো স্বপ্ন দেখা যায় না। তার কারণটা হচ্ছে, বিটিভি সরকারের মাধ্যম, সরকারের মাধ্যমে আপনি কোনো ব্যক্তিগত স্বপ্ন দেখতে পারবেন। আপনি বিটিভিকে বেঁচে খাইতে পারবেন যদি আপনি মনে করেন, আমি যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান যেরকম নাকি মানুষ দায়িত্বহীনভাবে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চেষ্টা করে, সেরকম ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার স্কোপ বিটিভিতে আছে। কারণ বিটিভি মানেই হচ্ছে আপনি সচিবের সাথে কথা বলতে পারবেন, বিটিভি মানেই হচ্ছে মন্ত্রীর সাথে কথা বলতে পারবেন, আর মন্ত্রী সচিবের সাথে যার সম্পর্ক আছে সে আবার বাজারে বা মার্কেটে তার আবার অন্য রকমের প্রভাব তৈরি করার কাজ করতে পারে। সো ওইটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আপনার ব্যক্তিগত স্বপ্ন যদি দুর্নীতির কোনো কিছু থাকে, সেইটাই আপনি অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো ইডিওলজিক্যাল স্বপ্ন দেখতে চান, তাহলে বিটিভির মাধ্যমে সেটা সম্ভব না। কারণ বিটিভি সরকারের নীতি এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার বাইরে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। স্যার, 43 বছর ধরে আপনি কাজ করেছেন, মানুষ সম্মাননা, অ্যাওয়ার্ড, পদক কতগুলো পেয়েছেন? কতগুলো পেয়েছি এটা মানে আমি ব্যক্তিগতভাবে যে খুব বেশি পেয়েছি এটা বলবো না।
তবে যেটা পেয়েছি সেটাকেও আমি খুব কম মনে করি না। আমি আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান অশোকা ইনোভেটরস ফর দ্য পাবলিক, তাদের ফেলোশিপ পেয়েছি। পেয়ে আমি 3 বছর তাদের সাথে কাজ করেছি, যেটা আমি কৃষিক্ষেত্রে ব্যক্তিগতভাবে সরাসরি কিছু কাজ করার চেষ্টা করতে পেরেছি। অর্থাৎ উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা, এবং এটা করতে পেরেছি বিশেষ করে কৃষি উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে। সেটা সেই 96, 97, 98 সালে এই সব সবগুলোতে আমি কিন্তু এই কাজগুলো করেছি। পরবর্তীতে আমি আমাদের বাংলাদেশের একটি বেসরকারি পর্যায়ে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক সেটা আমি পেয়েছি। আমি স্বর্ণপদক পেয়েছি রইসুদ্দিন ফাউন্ডেশন, আমাদের অস্ট্রেলিয়ান একজন শিক্ষাবিদ, তিনি নরসিংদীতে, রইসুদ্দিন সাহেব, তার একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে আমি স্বর্ণপদক পেয়েছি। তাছাড়া ঢাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি সম্মাননা পেয়েছি। আমি রোটারি ক্লাব ঢাকা নর্থ, সেখান থেকে প্রথম সম্মাননা পেয়েছিলাম 1987 সালে। আমি 83 সালে প্রোগ্রাম শুরু করার পরে 87 সালে আমি সম্মাননা পাই হচ্ছে রোটারি ক্লাব ঢাকা নর্থ, এবং রিসেন্টলি আমি রোটারি ক্লাব ঢাকা উত্তরা, তারাও আমাকে সম্মাননা করে দিয়েছে। আর সংগঠন হিসেবে ধরেন যে কারা কি দিয়েছে, কতটা দিয়েছে, এটা আমি মানে শেষ করতে পারবো না, মানে অনেক অনেক রকম পেয়েছি আর কি। স্যার, আমরা তো গ্রামে গঞ্জে যাই, প্রতিবেদন করতে যাই, তো অনেক সময় আছে না যে কখনো খামারের সাথে কথা বললে তার কষ্টের কথাগুলো শুনলে কান্না এসে যায়, আবার কখনো বা খামারিদের ভুল কাজগুলো দেখলে চরম রেগে যেতে চায়, মনে হয় খেতে ধরে মারি, তোর ভুলের কারণে এই গরুটা মারা গেল। এরকম কেন গল্প আছে আপনার? আসলে মানে মুশকিলটা হচ্ছে কি জানেন, যে আপনি তো নিশ্চয়ই, আমি তো একদম খুব নিজেকে এখন পর্যন্ত মনে করি যে আমি একজন মানে ক্যাটালিস্ট লোক, মানে মধ্যের লোক। আমার এই জায়গায় আনন্দ তো নিশ্চয়ই হয়, কৃষক যখন নাকি ভালো কাজ করে, তাদের সফলতা যখন হয়, তখন তার আনন্দ হয়। কৃষকের আনন্দেও কিন্তু আমাদেরকে অনেক বেশি আবেগ আপ্লুত করে ফেলে। আমি আবার কষ্টও পাই যখন ওই কৃষকের ভেতরে মানে ভুলগুলো দেখি বা ত্রুটিগুলো দেখি, সে কষ্ট পাই। আপনি যদি বলেন যে আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি যদি সেই ঈশ্বরদীর ময়েজের কথা বলি, ময়েজের মতো একজন লোক, আপনি যদি চরিত্রের কথা চিন্তা করেন, আমি ময়েজ সম্পর্কে যেটা জানি, সে একসময় কালোবাজারি করতো। সে কোমরে কাপড় নিয়ে সে কাপড়গুলোকে সে ইন্ডিয়া থেকে সে কাপড় চোরাচালানি করতো, চিনি চোরাচালানি করতো, এবং সত্যি কথা যেটা আমি বলছি, কথাটাকে তাকে ছোট করার জন্য না। পরবর্তীতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাসান ভাই বা এরকম আইওয়ার সেন, এরকম কিছু মানুষ তাকে কিন্তু বলে যে তুমি এগ্রিকালচার কাজ করো, এবং তাকে ট্রেনিং দিয়ে তাকে কিন্তু এই কুল বাগান করানোর প্রতি উৎসাহিত করে, এবং পরবর্তীতে সে কোটি টাকার কুলও বিক্রি করে। তার ওই বাগানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএস করিম, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওই যে অর্থ উপদেষ্টা ছিল মির্জা আজিজ সাহেব থেকে সামথিং লাইক দ্যাট, ওনারা পর্যন্ত গিয়েছেন। এবং এটাকে আমি কেন বলছি, যে দেখেন এই আমি তখন এরকমই বলেছি যে ময়েজের মুখে আমরা দেখতে পাই বাংলাদেশের পতাকা, বা বাংলাদেশের পতাকা মানে হচ্ছে ময়েজের, মানে অর্থাৎ তার সাফল্যটা কিন্তু ওরকম ভাবেই আমাদের উদ্দীপ্ত করেছে। আবার সেই ময়েজ যখন নাকি কৃষি ঋণের টাকা শোধ দিতে পারে না, কোমরে দড়ি পড়ে, কিংবা যখন পালিয়ে বেড়ায়, তখন আবার সেই ময়েজকে দেখে আমার কষ্ট হয়, কেন ময়েজ এটা করলো। তো ময়েজকে জিজ্ঞেস করেছিলাম কেন, ময়েজ বললো যে আমি তো বিনা পয়সায় বীজ পেয়েছি, বিনা পয়সায় সার পেয়েছি, বিনা পয়সায় চারা পেয়েছি, আমি তো মনে করেছি ব্যাংকের লোন আমি বিনা পয়সায় পেয়েছি, এটা শোধ দেওয়া লাগবে না। অর্থাৎ আমরা কৃষককে যথাযথ উদ্যোক্তা না বানিয়ে আমরা তাকে অনেক রকমের সুবিধা দিতে চেয়েছি, যেটা করতে গিয়ে আসলে আমরা কৃষকের ক্ষতি করে ফেলেছি। যারা আমরা এই বেশি করে তাকে অনেক বেশি করে হাইলাইট করতে গিয়ে অনেক সময় তাকে ক্ষতি করে ফেলেছি, কারণ সে হয়তো বুঝতে পারে নাই যে ঋণের টাকাটা শোধ দেওয়া লাগে, এটা ব্যাংকের টাকা। তো এটা আমাদের মনে করতে হবে যে এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে আছে, বুঝছেন না। আনন্দিত হওয়ার মতো ঘটনাও যেমন আছে, দুঃখ পাওয়ার মতো ঘটনাও আছে। তবে আমার কাছে খুব ভালো লাগে বগুড়া জেলার শেরপুর উপজেলার মারিয়া গ্রামের কৃষকদের কাছে গেলে। এই কৃষকরা এখনো খুব ভালো আছে। আমি এই কৃষকদের মাঠে গিয়েছিলাম, তারা সিড প্রোডাকশন করে, এবং সেই সিড তারা সিনজেন্টা থেকে শুরু করে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে, এবং তারা কিন্তু এটা শিখেছে আরডিএ বগুড়ার কাছ থেকে। এবং শেখার পরে ওইটা কিন্তু তারা ধরে রেখেছে, গত 20 বছর 30 বছর ধরে তারা ধরে রেখেছে, এবং ধরে রাখাই শুধুমাত্র ওইটা হয়ে গেছে একটা মডেল। ওইটা দেখার জন্য কিন্তু অন্যান্য জায়গা থেকে লোকজন যায় যে ওই বাড়িয়া গ্রামের কৃষকরা কীভাবে বীজ উৎপাদন করে একটু দেখে আসে। তাই এটাও তো একটা ব্যাপার, এবং এগুলো কিন্তু আমি সর্বপ্রথম, যদি আমার কথা যদি বলেন, আপনারা ময়েজকে চেনেন,
কিন্তু ময়েজের প্রতিবেদন সবচেয়ে প্রথম আমি করেছিলাম। আপনারা হয়তো হেলাল উদ্দিনকে চেনেন, হেলাল উদ্দিনের প্রতিবেদন কিন্তু আমি সর্বপ্রথম করেছিলাম। আমি কিন্তু এরকম আমার কোনো ক্রেডিটের জায়গা না এটা, কিন্তু আমি মনে করছি খুঁজতে খুঁজতে আমরা এগুলো বের করতে পেরেছি। আপনি হেলালের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। হেলাল বলে আমি ছোটবেলায় ভাত পাইনি, ইঁদুরের গর্ত থেকে আমি ধান চুরি করে নিয়ে এসে সেই ধান দিয়ে আমি ভাত রান্না করে গেছি। আপনি জানেন এটা হেলাল উদ্দিনের গল্প। সেই হেলাল উদ্দিনের গোলাতে ইঁদুর ঘোরাফেরা করে, তাই বললাম যে আপনি ইঁদুর রাখছেন কেন? আমি মারি না তো, একসময় ওদের হক আমি নষ্ট করছি। এখন আমার গোলাতে ধান বেশি, 1000 মণ ধান থাকে, ওরা যদি খায় কিছু খাক, আমি তো একসময় ওদের খেয়েছি। আপনি এই হেলাল উদ্দিনকে আর কোনো কারোর সাথে তুলনা করতে পারবেন? বাংলাদেশের লক্ষ লক্ষ কোটিপতি, 1000 কোটি টাকার মালিক, হেলাল উদ্দিনের মতো মন কারো আছে? সেই ইঁদুরের গর্ত থেকে ধান বের করে খেয়েছে, এবং সেই হেলাল উদ্দিন তার গোলার ভিতরে সেই ইঁদুর কখনো মারে না, ইঁদুরের ঋণ শোধ করছে, ইঁদুরের ঋণ শোধ করতেছে। এবং আমাকে বলে যে জীবনে পারবো না সেটা শোধ করতে, এবং সে বাড়ির ভিতরে তার এই নির্দেশনা সে জারি করেছে যে নো, কেউ ইঁদুর মারবা না। আপনি সেই ইয়েকে চেনেন, শহীদুর রহমানকে চেনেন? সিলেটের শহীদুর রহমান, সিলেটের শহীদুর রহমান 2 কিলোমিটার দূরের থেকে সে পানি বের করে নিয়ে এসে সে সিলেটে সে বড় মৌসুমে সে চাষাবাদ করতো। কেন করতো? কারণ ওখানে যেহেতু ডিপ টিউবওয়েল বসানো যায় না, সিলেটে ডিপ টিউবওয়েল বসানো নিয়ে সমস্যা আছে। তাহলে এই শহীদুর রহমানদের ঋণ এই জাতি শোধ করতে পারবে? সে হয়তো 1 কেজি ধান উৎপাদন করে, 10 কেজি ধান উৎপাদন করে, কিন্তু আপনি তো 1 কেজিও করেন না, আমি তো 1 কেজিও করি না। তা আমরা খাই না, আমরা কি তাদের ঋণ শোধ করতে পারবো? আসলে দেখেন, বাংলাদেশের কৃষির এই সমস্ত যদি মানুষের কথা আমরা আনি, মানুষের যে মুখগুলো যদি আমরা সামনে আনি, যে কথাটা আমি বলেছিলাম যে আসলে তারাই তো বাংলাদেশের পতাকা, কিন্তু তাদেরকে আমরা কতখানি মূল্য দিচ্ছি, তাদেরকে কতখানি সম্মান দিচ্ছি, সেটা একটু নিজের কাছেই প্রশ্ন করে দেখতে পারি। স্যার, আপনি অশোকা ফেলোশিপে কিছু মানুষকে উদ্যোক্তা তৈরি করেছিলেন, পরবর্তী তাদেরকে ফলো আপ করেছেন? আমি তো দেখেছি যে যেমন ধরেন যে আমরা বেগ রাবার ইন্ডাস্ট্রিজের সেই বেগ সাহেবদেরকে আমরা যখন ট্রেনিং দিই তখন তাদের কোনো খামার ছিল না। এখন আপনি যান 30 সালের পরে তাদের একটা বিশাল খামার আছে এবং স্টিল রানিং। আপনি ইঞ্জিনিয়ার মফিউদ্দৌলা মারা গেছেন ভদ্রলোক, যিনি অর্কিডের খামার করেছিলেন, এবং সেই অর্কিডের খামার তার মেয়েরা তার ছেলেরা এখন দেখাশোনা করছে। আমরা যদি এরকমভাবে চিন্তা করি, আমরা এরকম হয়তো সকলের কথা আমার মনে নেই, অনেকে ডেইরি ফার্মের জন্য উৎসাহিত করেছি, অনেকে আমরা মানে সবজি উৎপাদনের জন্য, সবজি বীজ উৎপাদনের জন্য উৎসাহিত করেছি। এরকম মানুষজন আমরা বিভিন্ন জায়গায় গেলে পাই। প্রায় 600 থেকে 700 লোককে আমরা ডিরেক্টলি প্রশিক্ষণ দিয়েছিলাম, এবং সেই প্রশিক্ষণের সাথে সাথে তাদেরকে আমরা তাদের খামার করার জন্য উৎসাহিত করেছিলাম, ব্যাংকের সাথে লিঙ্কেজ করিয়ে দিয়েছিলাম। তো সেগুলোর তো উদাহরণ আছে। এবং আমরা যদি এভাবে বলি যে মানে বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন পর্যায়ে যে উদ্যোক্তা তৈরি হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে আমাদের কোনো অবদান নাই, কিন্তু এটা যে একটা বিজনেসের আইটেম হতে পারে এইটা তো আমরা শিখিয়েছি। আমরা তো ডিম পাড়া মুরগি যে ঘরের ভিতরে চাষ করা যায়, বা ওটাতে খাবার করা যায়, মাছের পুকুরটা যে খাবারে রূপান্তরিত করা যায়, এটা তো আমরা শিখিয়েছি। জৈব সার, মানে যেটা নাকি ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এটা যে একটা বিক্রয়ের জিনিস হতে পারে, হ্যাঁ, এটা তো আমরা শিখিয়েছি। আমরা যদি বলি এটা যে এরকম ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা এনেছি বলে কিন্তু আজকে তারা মোটামুটি ছোট থেকে বড় উদ্যোক্তায় পরিণত হয়েছে। আপনি ঝিনাইদহের আমির আলীকে পাবেন, যে আমির আলী ভাইয়ের সবজি একটা ব্র্যান্ড নেমে বিক্রি হয়। কেন? আমির আলী ভাই সবজিতে কোনো কীটনাশক ব্যবহার করেন না, আমির আলী ভাই সবজিতে কখনো রাসায়নিক সার ব্যবহার করেন না। তা আমির আলী বিকাম এন ব্র্যান্ড, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। তা আমরা সেরকম আমির আলী কিন্তু বাংলাদেশে অনেক, আমার ছোট ভাই দেলোয়ার, হ্যাঁ, তাহলে জিনিসটা চিন্তা করে দেখেন দেখি এরকম ভাবে কত দেলোয়ার তো মানে করে কিরকম ভাবে একটা মানে জায়গা তৈরি করে ফেলেছে, মানে একটা অসাধারণ ঢাকার মানুষকে, তাই না, ঢাকার মানুষকে সাপ্লাই দিচ্ছে, এটা অসাধারণ জিনিসটা। আবার ধরেন যে 1000 কোটি টাকা ইনভেস্ট করেও কিন্তু বড় বড় খামার অনেকে করেছেন, খারাপ না, আমি তাদেরকে না করি না, তারাও করছেন, ভালো ভালো জিনিস করছেন। ভালো জিনিস করলে পারে সেটা তো আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য, পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে একটা রোল প্লে করবেই। হ্যাঁ, এগুলো তো শোনেন, মানে আমি একটা জিনিসের কথা বলি যে কৃষিটা তো এমন একটা ব্যাপক জিনিস, এটাকে ছোট করে বা বড় করে মানে কোনোভাবেই বলা সম্ভব না। সারাদিন ধরে বললেও এটার ভিতরে কিন্তু অনেক জিনিস থেকে যাবে আর কি। স্যার, সেই 43 বছর ধরে 68,000 গ্রাম থেকে এখন 96,000 গ্রাম, গ্রামের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তা 96,000 গ্রামে যার বাড়িতে টেলিভিশন আছে তারা কিন্তু আপনাকে চেনে, তাদের সবার জন্য কাজ করেন। আপনি আপনার গ্রাম, সিরাজগঞ্জের গ্রাম, সেই গ্রামের জন্য কি করেছেন?
কৃষি, আমার গ্রামটা, আমার যে ব্যক্তিগত যে গ্রামটা, সেই গ্রামটা কৃষি প্রধান গ্রাম না। সিরাজগঞ্জ আপনারা জানেন যে তাঁত শিল্পের জন্য একটা এলাকা। আমার যে গ্রামটা সেই পুরোটাই হচ্ছে তাঁত শিল্পের জন্য এলাকা। অর্থাৎ স্বাভাবিকভাবে ওইখানে কৃষি কাজটা তুলনামূলক কম। কিন্তু আমার নিজের বাড়িটা হচ্ছে চরের মধ্যে। চর বলতে যেটা বোঝায় একেবারে এই যমুনার চর। এই যমুনার চর আবার এইখানে কিন্তু আমার শিল্প কারখানা না, এবং এখানকার মানুষ কিন্তু খুবই দরিদ্র। আমি ব্যক্তিগতভাবে আমার জমিতে ধরেন সবসময়ই নতুন নতুন জাতের ফসল নিয়ে যাই। যেমন ধরেন আমি সরিষা, বাড়ি সরিষা 14, 17 এগুলোকে নিয়ে চাষাবাদ করি। আমার কাজই হয় ওইটা, যে আমি যে চাষাবাদ করি সেখান থেকে আমি বীজটা আমার গ্রামের মানুষের ভিতর দিয়ে দেবো। না, আপনি একদিকে মানে কৃষিপ্রেমী, কৃষি ব্যক্তিত্ব, আরেকদিকে শিক্ষক। না, সেটা বলছি, সেটা আমি করি, এবং সেই ক্ষেত্রে আমার কাজের স্কোপটা খুবই লিমিটেড, কারণ আমি যেহেতু গ্রামে খুব কম থাকি। আমি যেটা করেছি, আমাদের গ্রামের মানুষজনকে আগে পড়াশোনা করতে যেতে হতো আইদার শাহজাহাদপুর নাহলে বেলকুচি। সেটা হচ্ছে গ্রাম থেকে মোটামুটি ধরেন 4 কিলোমিটার 5 কিলোমিটারের দূরত্বের মধ্যে। আমরা 2000 সালের আগেই 1999 সালে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি, আমার গ্রামের কিছু সিনিয়র ভাইদের সাথে করে নিয়ে আমরা ওখানে একটা কলেজ প্রতিষ্ঠা করি, এবং আমরা ওইখানে একটা কলেজ প্রতিষ্ঠা করি। এবং যে কারণে আমাদের ওই গ্রামের ভিতরে যে মানে ছেলে মেয়েদের যে লেখাপড়া করার জন্য যে স্কোপটা, সেটা কিন্তু বেড়ে যায়। আমি বললাম যে একদিকে শিল্পপতি পরিবারগুলো আছে, আরেকদিকে কিন্তু আমাদের ওই ইয়েরা আছে, খুব গরিব মানুষের লোকজনও কিন্তু আছে, যাদের পক্ষে নাকি দূরে যে পড়াশোনা করা সম্ভব হয় না। আমরা যে কলেজটা করেছিলাম সেটা ধরেন আজকে প্রায় 26 বছর বয়স হয়ে গেছে। সেই 26 বছর বয়সে সেই কলেজ এখন ডিগ্রি কলেজে পরিণত হয়েছে, এবং সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, কয়েক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, এবং এটি একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেটা আসলে প্রথম আবেদনপত্রটা আমি লিখেছিলাম, প্রথম যে টাকা জমাটি দেওয়া দরকার রাজশাহী বোর্ডে, সে টাকাটা আমরা জমা দিয়েছিলাম, এবং সেখানে যে প্রথম যখন নাকি শিক্ষকদেরকে বেতন দিতে পারতাম না, নিজেদের পকেটের টাকা দিয়ে তাদেরকে আমরা ধরে রাখতে পেরেছিলাম, এবং সেই কলেজটি কিন্তু এখন প্রতিষ্ঠিত কলেজ। আমি মনে করি না যে এগুলো কোনো যথেষ্ট কাজ, কিন্তু কিছু কিছু কাজের সাথে তো যুক্ত ছিলামই, থেকেছি। স্যার, ছোটবেলা থেকে শেষ পর্যন্ত কোন কোন স্কুল কলেজ? আমি আমার ছোটবেলার একদম প্রথম স্কুল যদি বলি, আমি তো আসলে গ্রামের ছেলে বেসিক্যালি। আমার বাবা মা গ্রামে থাকতেন। আমি আমার গ্রামের স্কুলটা ছিল যেটা হচ্ছে বেতিল ফ্রি প্রাইমারি স্কুল। আমি প্রাইমারি স্কুলের ছাত্র। আমি 1968 সালে ঢাকায় চলে আসি আমার আত্মীয় স্বজনের চাপে, কারণ আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার আত্মীয় স্বজনের কথা ছিল যে এই ছেলেটিকে যদি উপযুক্ত করা না যায়, গ্রামের মধ্যে থেকে যদি ভালো পড়াশোনা করতে না পারে, তাহলে তো হবে না। তাহলে আমার চাচারা এবং আমার অন্যান্য যারা আত্মীয় স্বজন, তারা সকলেই খুব লেখাপড়া জানেন এবং ঢাকাতে তাদের সেটেল ছিল, তারা ঢাকাতে বসবাস করতেন। আমি তাদের সাথে চলে আসলাম, এবং এসে আমি ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি হলাম। ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি হওয়ার পরে ওখানে ধানমন্ডি ওয়েস্টার্ন হাই স্কুলটা ছিল হচ্ছে একদম লালবাগ এবং আজিমপুরের শেষ মাথা। ওখানে আমি কিছুদিন পড়াশোনা করেছি। যুদ্ধের সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়টাতে আমি গ্রামে চলে যাই। আবার যুদ্ধের পরে ঘুরে আসার পরে তখন আমার ঢাকাতে আমার আর কেউ নাই, কারণ তখন আমার এক চাচা, যিনি এই সময় ছিলেন, তাকে বদলি করে দেওয়া হয় পশ্চিম পাকিস্তানে ওই আমলে, অর্থাৎ তিনি চলে যান ওয়েস্ট পাকিস্তানে। আর আমার এক ফুপু, তিনি চলে যান বরিশালে, অর্থাৎ আমি চলে গেলাম বরিশালে। আমি যে বরিশালে ওখানকার বরিশাল স্কুলে ভর্তি হলাম, সেখান থেকে পড়াশোনার একটা পর্যায়ে আবার চলে আসলাম ঢাকায়। এসে আমি পড়তে পেলাম এইখানে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল, এবং ধানমন্ডি স্কুলে এসে সেখান থেকে আমি এসএসসিটা শেষ করি। এখানে এই সময়ের মধ্যে আমার বাবা মারা যায়। আমার বাবা যখন মারা যায়, স্কুলের ছাত্র, তাহলে আমাকে আবার পড়াশোনা করতে আমি যাবো কোথায়? তখন আমার ছোট চাচা, তিনি তখন পোস্টেড ছিলেন রাজশাহী, তিনি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। তার বাড়িতে যে আমি ওষুধ কোম্পানি, তার বাড়িতে থাকলাম এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। কিন্তু রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হইতে উনি আবার ভর্তি হয়ে গেলেন খুলনা। তো ওনার সাথে আবার চলে গেলাম খুলনা আজম খান কমার্স কলেজে ভর্তি হলাম। এই পর্যন্ত, তারপর ঢাকা ইউনিভার্সিটি। এরকম ভাবে আমার এই যে ছোটবেলায় যে যাদের সাথে একসাথে প্রাইমারিতে পড়তেন, তাই না, তা ওইসব বন্ধুদের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে, আমার সাথে যোগাযোগ আছে। যেমন আমাদের অনেকেই আছে যারা হয়তো পড়াশোনা কন্টিনিউ করেনি, স্কুলেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি যখন গ্রামে যাই তখন তাদের সাথে আমার যোগাযোগ হয়। হ্যাঁ, গ্রামের স্কুলের যারা, তাদের সাথে যোগাযোগ আছে। ধানমন্ডি স্কুলে, বরিশালে যেহেতু খুব অল্প দিন পড়েছি, ওয়েস্টার্ন স্কুলে যখন পড়েছি তখনও খুব অল্প দিন, এবং সেখানে মানে অনেকটা শিশু অবস্থায়, তাদের কথা মনে নাই। কিন্তু ধানমন্ডি স্কুলে যারা পড়ি আমরা, তাদের সাথে যোগাযোগ আছে, আমাদের সাথে আমাদের একটা গ্রুপ আছে, এবং আমরা মাঝে মধ্যে একসাথে হই। এবং সেদিনও একটা প্রোগ্রাম হয়েছে, 50 বছর পরে তাদের সাথে দেখা হলো। তো এটা একটা ব্যাপার। কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ আছে,
ইউনিভার্সিটি বন্ধুদের সাথে যোগাযোগ আছে। মাশাআল্লাহ, এই যে আপনার যে এরকম সুন্দর চেহারা, নিশ্চয়ই কলেজে তো কিছু ফ্রেন্ড ছিল, ফিমেল ফ্রেন্ড, কার সাথে কি প্রেম হয়েছিল? প্রেমের কোনো সম্পর্ক কারোর সাথে কখনো হয়নি। কলেজকে যদি বলি, আমরা যখন পড়তাম কলেজে, এখন যেরকম নাকি কলেজে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যাই কম। আমরা যখন পড়তাম তখন আমাদের সাথে 7-8 জন মেয়ে ছিল, এবং এই 7-8 জন মেয়ে মানে হচ্ছে তারা আবার থাকতো কমন রুমে। শিক্ষক ঘন্টা পড়লে শিক্ষক তাদেরকে নিয়ে যে ক্লাসরুমে যাইতেন, ক্লাস শেষ হলে তাদেরকে আবার কমন রুমে রেখে চলে আসতেন। এবং ওই রকম যে বিশেষ করে কলেজ লেভেলে, স্কুল তো ছিল সবই মানে মেয়ের স্কুল, ওখানে তো মিক্সড স্কুল ছিল না, কিন্তু কলেজেও কিন্তু ওই রকম টাইপের কোনো মানে মানে সুযোগও ছিল না, বা সেরকম না। বিশেষ করে আমি বলছি, যেহেতু আমার বাড়ি খুলনা, কমার্স কলেজে পড়ছেন, খুলনা আজম খান কমার্স কলেজে, ওখানে কি কার কোনো মেয়ে কি আপনাকে পছন্দ করে না? কেউ চিঠি লিখি নাই? আমি জানি না, মানে আমি জানি না কেউ আমাকে পছন্দ করেছে কিনা, কেউ চিঠি লিখি নাই। তবে আমি সত্যিকার অর্থে একদম খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। আপনি নিজেরাও বোঝেন যে ছাত্র রাজনীতির সাথে যখন যারা যুক্ত হয়ে যায়, বিশেষ করে আমি একটু বাম আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের কিন্তু নিজেদেরকে আচরণটা যথেষ্ট সংযত করেই চলতে হতো। কারণ এইটা একটা সাধারণ কথা ছিল যে তোমাদের চরিত্রের উপরে যাতে কেউ কখনো কোনো রকমের কালিমা দিতে না পারে। রাজনীতি করলে প্রেম করা যাবে না, না করা যাবে না সেটা না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বলি যে সেই সুযোগটা আমাদের জীবনে ছিলও না, বা আমরা নিজের হয়তো ওটা নিয়ে চেষ্টাও করি। এমনি কোনো চিরকুট টিরকুট পান নাই? ছোটখাটো চিরকুট না পাইনি, সত্যি কথা চিরকুট পাইনি। তবে কারো কারো আচরণে যে কখনো কখনো কোনো কিছু মনে হতো না, ব্যাপারটা সেরকম না। এখন যেহেতু খুলনার মেয়েরা অনেক সুন্দর, আপনি কি কোনো মেয়েকে পছন্দ করতেন? দূরে থেকে তো অনেককেই পছন্দ করা যায়, কিন্তু সে পছন্দের জায়গাটা তো আর কোনো ওই পছন্দ তো আপনি এখনো কারোর দিকে তাকালে কাউকে পছন্দ করবেন না, ব্যাপারটা তো সেরকম না। পছন্দ করলে করাই যায় আর কি, কিন্তু রিলেশনশিপের কথা যদি বলেন, সেরকম কোনো কিছু কখনোই। ভবিষ্যতে বিবাহ হয় কিভাবে? আমাদেরটা সেটেল ম্যারেজ। আমরা সেটেল ম্যারেজ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তারপরে আমরা পারিবারিকভাবেই আমাদের সাথে যোগাযোগটা হয়। আমরা অবশ্য বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমাদের কোনো যোগাযোগ ছিল না, পরবর্তীতে পারিবারিকভাবে দেখাশোনা হয়। এবং মানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনা করেছে, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা একে অপরকে পছন্দ করার বা যুক্ত হওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণ কালচারালি একটা স্ট্যান্ডার্ড জায়গা থাকা দরকার, একটা ম্যাচিউর মন থাকা দরকার। সেই জায়গা থেকে আমরা সম্মত হই, আমরা সম্মত হলে পরে আমাদের পরিবারও সম্মত হয়, এইভাবেই আমরা বিয়ে হয়ে যায় আমাদের। এই যে 43 বছর ধরে টেলিভিশনে কাজ করেন, অনেক নায়ক নায়িকা, টেলিভিশনে গায়ক গায়িকা, অনেকের সাথে কিন্তু আপনি ঘুরেন ফিরেন, ভাবি এটা কিভাবে মূল্যায়ন করেন? আমার স্ত্রী আমাকে যথেষ্ট বিশ্বাস করেন, মানে তিনি জানেন যে আমার কাজের নেচার বা আমার কাজের যে মানে প্রকৃতি। আমি কলেজে কাজ করেছি, কলেজে আমার ছাত্র ছাত্রী যেমন আছে, আমার সহকর্মীরাও আছে, এটা রিয়েলিটি। তারপরে আমি কালচারাল সাইডে কাজ করি, অতএব সেখানে নানাজনের সাথে নানা রকমের যোগাযোগ আছে। এবং আমার স্ত্রী যতটা সম্ভব তিনি আমার সাথেই থাকেন, এবং থেকে তার কাছে এটা মনে হয়েছে বা তিনি এটা বুঝতে পেরেছেন যে আসলে ওই রকম মানে কোনো রকম মানে ওই রকম কোনো আচরণগত ত্রুটি তিনি আমার মধ্যে খুঁজে পাবেন সেরকম কোনো কিছু মনে করেন। সো আমি মনে করি যে এইটা তার একটা যে বৃহৎ মানে মনের যে বিষয়টা, সেটি আমার সাথে তার যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে এই ক্ষেত্রে, এবং সে জানে যে আমি অন্তপক্ষে এমন কোনো কিছু করবো না যাতে তার মর্যাদা ক্ষতি হয়, আর তার মর্যাদার সাথে সাথে আমার নিজের মর্যাদাও আছে, অর্থাৎ সেটা যাতে ক্ষতিগ্রস্ত হয়, এরকম আমি কোনো কিছু করবো। আমরা সন্তানাদি সম্পর্কে জানতে চাই। আমার একটি মেয়ে। কি করেন তিনি? আমার একটি মেয়ে এখান থেকে পড়াশোনা করে গেছেন, পরবর্তীতে তিনি আমেরিকাতে চলে যান। আমেরিকাতে তিনি সাইবার সিকিউরিটির উপরে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তিনি ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন ডাটা অ্যানালিসিসের উপরে, চাকরি করছেন অ্যাপেল ফেডারেল ক্রেডিট ইউনিয়নে, এবং এই হচ্ছে তার বিয়ে হয়েছে। তার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশেরই ছেলে, তারা আমেরিকাতে আগে থেকে সেটেল। ওর হাজব্যান্ড হচ্ছে কাজ করে হচ্ছে তাদের একটা বিজনেস প্রতিষ্ঠান আছে যেখানে তারা হাউজিং লোনকে অ্যারেঞ্জ করে দেয় বাঙালি কমিউনিটিদের জন্য। এইটা মেয়ের শ্বশুর, সে ওখানে লোকাল এয়ারপোর্টে কাজ করেন, শাশুড়িও কাজ করেন, অর্থাৎ দে আর অল ইন ফ্যামিলি, এবং সকলেই ভার্জিনিয়াতে থাকেন। স্যার, প্রতিটা সন্তানদের উচিত তার বাবা মার স্বপ্নকে কিছুটা হলেও সফল করা। আপনার বাবা আপনাকে নিয়ে কি ধরনের স্বপ্ন দেখতেন? আসলে যেটা বললাম, আপনি হয়তো শুনেছেন যে আমার বাবা আমাকে নিয়ে কি স্বপ্ন দেখতো, এটা কখনো আমি জানতেও পারিনি।
কারণ তিনি তো মারাই যান আমি স্কুলের ক্লাস 8-9 যখন পড়ি তখন। তাহলে ওনার স্বপ্ন, উনি আমাকে স্নেহ করতেন, একমাত্র ছেলে ছিলাম, স্বাভাবিক। হ্যাঁ, এবং এটাও চাইতেন যে আমি নিশ্চয়ই তার অন্যান্য যে কাজিন আছে, আমার যে অন্যান্য কাজিন আছে তাদের মতো হব বা তাদের চেয়ে খারাপ কোনো কিছু হব না, এরকমই একটা জায়গা তার দৃষ্টির মধ্যে ছিল। অতএব সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমি চেষ্টা করেছি শুধুমাত্র তার স্বপ্ন না, আমি চেষ্টা করেছি আমাদের পরিবারের স্বপ্ন, আমার নিজের স্বপ্ন, যাতে একটা সম্মানজনক পেশায় থাকা যায়, মানুষ যেন মানুষ হিসেবে চিন্তা করে, মানুষ যেন অমানুষ হিসেবে চিন্তা না করে, এরকম একটি জায়গা অর্জন করতে আমি সেটাই চেষ্টা করছি। স্যার, আপনি বইতে লিখেছেন মাটি ও মানুষের সাথে আমার যে সম্পর্ক এটি অনেকটাই আবেগের, অঙ্গীকারেরও বটে। সেই সম্পর্ক ছিন্ন করা খুব কঠিন বিষয়, কিন্তু এটা তো সত্য একজন মানুষ কোনো অবস্থানেই আজীবন থাকতে পারে না, থাকা উচিতও নয়। কাজ করতে করতে অনেক বয়স হয়ে গেছে, মাঠে ময়দানে 2-4 মাইল হাঁটা, বৃষ্টি রোদ উপেক্ষা করার একটা বয়স থাকে। আমার মনে হয়েছে এই সময়টা থামার সময়। তবে 4 দশকের বেশি সময় ধরে অনুষ্ঠানের যে মানটি তৈরি হয়েছে সেই মানটা তো ধরে রাখতে হবে, আর সেই বিবেচনায় হুট করেই ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। এখনো মাটি মানুষ থেকে চলে যায়নি। তার কারণটা হচ্ছে, আমি বলি যে বাংলাদেশ টেলিভিশনের মূল জায়গাটা হচ্ছে যে আপনি পরিশ্রম, ফিজিক্যালি ওই দূরে যাওয়া, মানে ভিতরে ভিতরে পরিশ্রম, যেটা কষ্ট, ওটা না করলেন। আপনি পরামর্শদাতা হিসেবে আমাদেরকে থাকেন, কখনো কখনো কোনো কোনো পর্ব আমাদেরকে একটু তুলে দেন, সেটা করেন, অথবা ওইটা আমি করছি। আর এমনি ধরেন যে ওই যে আপনি এর আগেই বলছিলেন যে আমি দীপ্ত টিভিতে স্টুডিও ভিত্তিক অনুষ্ঠান সেটা করছি, সেটা করি। গণমাধ্যমের সাথে যে যোগাযোগ একেবারে নাই তা না, সেটা তো আছেই। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কলেজ থেকে রিটায়ারমেন্টের পরে 2023 সালে আমি বাংলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি প্রজেক্টে কাজ করছি। সেটা হচ্ছে মূলত কৃষকদেরকে নিয়ে, কৃষকদেরকে যাতে ঋণের আওতায় নিয়ে আসা যায় এবং তারা যেন উদ্যোক্তা হয়ে নিজেদেরকে বিকশিত করতে পারেন, সেই জন্য আমরা 14,000-এর মতো কৃষককে প্রশিক্ষণ দিয়েছি এবং সেখানে আমরা তাদেরকে কৃষি ঋণের আওতায় আনার চেষ্টা করেছি। ওই কাজটা আমি এখনো করে যাচ্ছি, তো এটাও হয়তো খুব বেশি দিন থাকবে না, আমি করবও না আর কি, কারণ এখন আর কাজ করার ওই বয়সটা নেই। তবে নিশ্চয়ই সামাজিক কাজ হিসেবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। যেমন এই যে যেখানে বসে আমরা কথা বলছি, সেটা হচ্ছে বিসেফ ফাউন্ডেশন। বিসেফ ফাউন্ডেশন হচ্ছে নিরাপদ খাদ্যের একটা প্ল্যাটফর্ম, এবং এখানে আমরা সকলে ভলেন্টারি শ্রম দিই, আমরা কোনো পয়সা নিই না এখানে কাজের জন্য। এবং এইখানে আমাদের মূল কাজটা হচ্ছে যে নাগরিকদের জন্য যাতে নিরাপদ খাদ্যের সংস্থান করা যায়, খাদ্যের অপচয় যাতে কমানো যায়, এর জন্য সরকারের নীতি নির্ধারকদেরকে যেন সহযোগিতা করা যায়, প্রয়োজন মধ্যে নাগরিকদের মাঝে আন্দোলন গড়ে তোলা যায়, ভোক্তা অধিকারের সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা যায়, কিংবা ব্যবসায়ীদেরকে নিয়েও আন্দোলন গড়ে তোলা যায়। আমরা চাইছি যে প্রত্যেকটা স্টেক হোল্ডার তার নিজের যে দায়িত্বের জায়গাটি সেটি যথাযথভাবে অনুসরণ করুন, যাতে লাভটা করতে গিয়ে লোভের বশবর্তী না হয়, আর মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়েন, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই আন্দোলনটা করছি। কৃষি সেক্টরের উন্নয়ন বা আমাদের উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শটা যদি একটু বলতেন। মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কৃষি হচ্ছে এমন একটা জিনিস যেটির শেকড় হচ্ছে আমার মাটিতে। আমরা এখন পর্যন্ত ধরেন অনেক জায়গাতে আমাদের গ্যাপ আছে। গ্যাপটা কোথায়? আমার উৎপাদনের জায়গায় গ্যাপ। উৎপাদনের গ্যাপ মানে হচ্ছে আমি উৎপাদন করতে যে আধুনিক জ্ঞান, গরিমা, কলাকৌশল থাকা দরকার, সেটা আমি কৃষককে ঠিক করে দিতে পারিনি। আমরা ফসল উৎপাদনের জন্য ফার্টিলাইজার, কেমিক্যাল এগুলোকে ইউটিলাইজ করেছি, কিন্তু ফসলের খাদ্য হিসেবে ইউজ করেছি, মাটির খাদ্য কখনো চিন্তা করিনি। অতএব মাটিকে যদি আমি খাবার না দিই, তাহলে মাটি তো ইমিউনিটি তার তৈরি হবে না, বা মাটির ভিতরে সেই শক্তিটা তৈরি হবে না। তাহলে আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে কখনোই আমরা খালি তাৎক্ষণিক সমস্যাটার সমাধান করেছি, আমরা কিন্তু বৃহত্তর সমাধান করি নাই। আমার মাটিকে সেভ করতে হবে, আমার পানিকে সেভ করতে হবে, আমার মাটি পানিকে সেভ করতে হবে, আধুনিক কলা কৌশল প্রযুক্তি সেটাকে আমার এখানে নিয়ে আসতে হবে। 3 নম্বর হচ্ছে আমার এই ফসল উৎপাদনের ক্ষেত্রে খরচ কমাতে হবে এবং ফসলকে তার গুণগত মান রক্ষা করে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাজারে তার উপযুক্ত মূল্য পেতে হবে। তাহলে এই যে হোল যে সাইকেলের কথা চিন্তা করি, আমরা কেউই সব কিছুকে একসাথে ভাবি না। আমার কৃষি মন্ত্রণালয় ভাবছে ফসল উৎপাদন হচ্ছে আমার দায়িত্ব শেষ, বাণিজ্য মন্ত্রণালয় ভাবছে আমার তো আমদানি লাইসেন্স দিয়ে দিয়েছে, আমার দায়িত্ব শেষ, আমার শিল্প মন্ত্রণালয় মনে করছে যে বাহ নতুন শিল্প প্রতিষ্ঠান উৎপাদন হচ্ছে, খাদ্যটা তো প্রক্রিয়াজাত হচ্ছে, আমার দায়িত্ব শেষ। এভাবে হয়?
আমাদের সকল কিছুকে একসাথে চিন্তা করার মতো মানসিকতাটা কম। আমার মনে হয় আমাদের কৃষি সেক্টরের সবচেয়ে প্রধান কাজ হবে, প্রধান দায়িত্ব হবে সবগুলোকে একসাথে ভেবে অভিন্ন পন্থায় আমাদেরকে অগ্রসর করা, এবং সেটা আপনি যতদিন করতে না পারবেন আমি কৃষির ক্ষেত্রে উন্নতিটাকে আমি সাস্টেইনেবল করতে পারবো না। হয়তো দেখা যাবে যে একদল খুব ভালো উপার্জন করছে, আর এক দলকে দেখা যাবে যে ভালো উপার্জন করছে না, এক পক্ষ লাভবান হচ্ছে আর এক পক্ষ লাভবান হচ্ছে না। তাহলে এভাবে তো কৃষি সেক্টর চলবে না। এবং আজকে দেখেন জাপানের এক্সপেরিয়েন্স, আমি সেদিন জাপানে এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে বলছে জাপানের এগ্রিকালচার চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কেন? অধিকাংশ কৃষকের বয়স হয়ে গেছে 72-এর বেশি, 72-এর বুড়ো, সে কি ফসল উৎপাদন করবে? ধানের উৎপাদন অর্ধেক কমে গেছে, যে কারণে তাদেরকে এখন চাল আমদানি করতে হচ্ছে ভিয়েতনাম থেকে, চাল আমদানি করতে হচ্ছে ভারত থেকে, চাল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে। এটা হচ্ছে জাপানিজদের কথা। এবং $6 চাল এখন তারা $12 আমদানি করতেছে। এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কেন? কারণ আমরা ক্যারিসমেটিক, কারণ তারা মানে ইয়াং ছেলেমেয়েদেরকে কৃষিতে নিয়ে আসতে পারছে না। আমাদের দেশের কৃষিও কিন্তু সেম ঘটনা, আমরা ইয়াংদেরকে কৃষিতে নিয়ে আসতে পারছি না। আমরা কৃষিকে যদি এখন আধুনিক প্রযুক্তিতে নিয়ে আসতে পারি, তাহলে ইয়াং ছেলেপেলে আসবে। আমার স্প্রে করার জন্য লোক দরকার নেই, আমার ড্রোন চালানোর জন্য লোক দরকার, যে ড্রোন দিয়ে আমি স্প্রে করবো। তাহলে দেখবেন আপনি যে ছেলেটা ডিগ্রি পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, সেও কিন্তু তখন চলে আসবে। আপনাকে কিন্তু এরকম কৃষিকে একটা প্রেস্টিজিয়াস প্রফেশনে রূপান্তরিত করতে হবে, এই অ্যাটিটিউডটা দরকার। কেন? লক্ষ টাকা দিয়ে মানুষ গরু, মানে হাজার হাজার গরু নিয়ে অনেক ইয়াং ছেলে পেলে গবাদি পশু পালন করতেছে না, মাছের খামার করতেছে না, এয়ারেটার চালাচ্ছে, বা মানে বিভিন্ন রকমের মেথড তারা অ্যাপ্লাই করছে না। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এটা হওয়া দরকার। কারণ আমার তো খালি ফসল কি গবাদি পশু দুধ মাংস ডিম দিয়ে তো আমার হবে না, আমার তো দানাদার খাবারও লাগবে, আমার তো সবজিও লাগবে। অর্থাৎ সেই জায়গাতেই কিন্তু আমার আধুনিক উদ্যোক্তা নিয়ে আসা দরকার। এবং কৃষিতে এই দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার প্রযুক্তির দৃষ্টিভঙ্গি, ক্যাপিটালের দৃষ্টিভঙ্গি, বাজারের দৃষ্টিভঙ্গি, মাটির দৃষ্টিভঙ্গি, পানির দৃষ্টিভঙ্গি, সবকিছুকে একত্রে চিন্তা করলে আমি কৃষিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেটা আমার খাদ্য নিরাপত্তা বা পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করবে, এটাই বলতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক জনাব রেজাউল করিম সিদ্দিক অনেক চমৎকার সুন্দর কথা বললেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বললেন, আমাদের কৃষি সেক্টর উন্নয়নের জন্য আমাদের যে ইয়াংদেরকে আনতে হবে সেখানে বললেন। এরপর তিনি 43 বছরের তিনি দেখা বিভিন্ন সরকার প্রধানরা তাদের সাথে কাজ করেছেন, তাদের কথা বললেন। কৃষি এবং প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীদের সাথে কাজ করেছেন, তাদের কথা বললেন। এবং আগামী বর্তমান সরকার এবং আগামী সরকার, এদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে একটু যদি বলেন। আমাদের দেশে হয়েছে কি যে আমরা আগামী সরকারের কথা বলি বা বর্তমান সরকারের কথা বলি, আমরা কি নিয়ে আসলে ব্যস্ত। আমরা আজকে যখন আপনার সাথে কথা বলছি, তখন আমার সামনে কয়েকটি খবর আছে গত 2-3 মাসের ঘটনা। আমাদের কৃষি পণ্যের মূল্য না পেয়ে কৃষক আত্মহত্যা করেছে, এরকম ঘটনা আছে 2টো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে 4 জন আত্মহত্যা করেছে, 2 জন আত্মহত্যা করেছে, 2 জন আত্মহত্যা করেছে, এরকম 10-12 জনের ঘটনা এখন আছে। আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু খাদ্যের নিরাপদতা এবং নিরাপত্তা দুটোকে নিশ্চিত করতে পারি নাই। আপনি যদি বলেন যে এই বছর জাতিসংঘের 5-5টি সংস্থা, মানে ইফাত, FAO, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং আরও 2-1টি সংস্থা, তারা যৌথভাবে বলেছে এই 2025 হবে আমাদের খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে কঠিন একটা বছর, যেখানে নাকি আমার বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে 5টি দেশের মধ্যে 4র্থ যেখানে খাদ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। তাহলে আমরা এত কিছু সংস্কারের কথা বলছি, কৃষিকে নিয়ে, খাদ্য ব্যবস্থাকে নিয়ে, মার্কেট সিস্টেম নিয়ে কোনো সংস্কারের কথা বলছি না কেন? আমাদের কথাটা মনে হচ্ছে এখানে যে আমরা আসলে কেউই আসলে কৃষিটা আমাদের কাছে কখনো প্রধান বিষয় না, আমাদের কাছে প্রায়োরিটির বিষয় না। আমরা কৃষিকে রাজনৈতিক একটা মানে জিনিস হিসেবে ইউজ করি। আমরা খালি বলি যে বাংলাদেশে হাটে বাজারে কি গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, কিন্তু গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে কি করে? এবছর আলুর দাম না পেয়ে কি কোনো কৃষক মারা গেছে? আলুর দাম পেয়ে কৃষক মারা যায়নি, কিন্তু কৃষক তো সর্বশান্ত হয়েছে। মারা যে যায়নি তারও তো কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই, সর্বশান্ত তো হয়েছে, ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পেঁয়াজের ক্ষেত্রে তো মারা গেছে, 2 জন কৃষক মারা গেছে, অন্তত আমাদের কাছে প্রমাণ আছে। যে আমি মেহেরপুরের সে মুজিবনগর উপজেলার একজন কৃষক, সে নিজের জমিতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
সে পেঁয়াজের দাম না পেয়ে। সে যখন মারা যায় তখন পেঁয়াজের দাম ছিল 600 টাকা, সে মারা যাওয়ার 2 সপ্তাহ পরে পেঁয়াজের দাম 1400 টাকা। মহাজনের দিনা শোধ করতে গিয়ে তাকে 600 টাকা দিয়ে পেঁয়াজ বিক্রি করতে হবে, অতএব সে খরচ তো ওঠে না। আপনাকে জিনিসটা চিন্তা করতে হবে। এবং এরকম ভাবে কিন্তু ঘটনাগুলো ঘটছে, অহরহ ঘটছে। কিন্তু আমাদের সরকার সিস্টেম, আমরা কি সিস্টেমের জায়গাতে কোনো রকমের মানে করছি যে কেন বাজারে যখন নাকি পেঁয়াজ উঠলেই, আপনি খেয়াল করে দেখেন, আমরা বলছি যে পেঁয়াজ বেশি উৎপাদন হয়েছে যেন দাম কম, আসলে কি বেশি উৎপাদন হয়েছে, তাহলে এখন আবার 90 টাকা হলো কেন, এখন আবার আমদানি করতে হয় কেন? তাহলে সিস্টেমের ভিতর ত্রুটি আছে, এই সিস্টেমটাকে সংস্কার করা দরকার। আমি বলছি না যে ওই কৃষক আত্মহত্যা বন্ধ করতে পারবে, কিন্তু সরকার কি ওই বাজার সংস্কারের জায়গায় হাত দিয়েছে? আমি রাজনৈতিক সংস্কার নিয়ে তো চিৎকার করছি, সেইটা দিয়ে আবার কি হবে সেটা হচ্ছে পরের কথা। কিন্তু সাধারণ মানুষ তো এটাই চায়, সে নজরুলের কবিতার মতো, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে গেছে খায়নি কো বাঁচা, খালি পেটে তার জলে আগুন। পেটে যখন আগুন জ্বলে আপনার সংস্কার দিয়ে কি হবে? বর্তমান সরকার বলেন, আগামী সরকার বলেন, সকলকে এটা ভাবতে হবে যে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন দিতে হবে এবং তাকেই আপনার জীবনের নিরাপত্তা দিতে হবে, এবং তাহলেই আপনার রিয়েল সংস্কার হবে। সংস্কার তো পরের কথা, রাজনৈতিক সংস্কারের কথা বলেন, সামাজিক সংস্কারের কথা বলেন, এগুলো পরের কথা। কিন্তু আমরা এগুলোকে নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছি, এইগুলোকে নিয়ে একেবারে কম মাথা ঘামাচ্ছি। আপনি পাথর ফিরিয়ে আনলেন, তাতে কি হলো? প্রকৃতি রক্ষা পেল, সব ঠিক আছে, কিন্তু বাজার তো ঠিক হলো না। 80 টাকার নিচে কোনো সবজি নেই। আমি সবকিছুকেই মনে করি যে সবকিছুই একসাথে ভাবা দরকার, একটা ভাবতে গিয়ে একটাকে গুরুত্বহীন করার কোনো দরকার নেই। এই সরকারের, বর্তমান সরকারের কথা যদি বলেন, বর্তমান সরকার তো কৃষিকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছে। তার কারণ এমন একজন উপদেষ্টা এখানে আছেন যিনি একসাথে স্বরাষ্ট্র এবং একসাথে কৃষি, দুটি খুবই কৃষি এবং স্বরাষ্ট্র, হ্যাঁ, কৃষি আর স্বরাষ্ট্র মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস কি একজন লোকের পক্ষে সম্ভব? উনি সুপার পাওয়ার হলে সম্ভব না। ভগবান দুর্গার 10 হাত, রাবণের 10 মাথা, এরকম লোক হলেও সম্ভব না এটাকে ম্যানেজ করা। তার উনি তো এক মানুষ। দুঃখিত, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের মনোজগতের ভেতরে কৃষি কত কম গুরুত্বপূর্ণ, এই উদাহরণই যথেষ্ট। স্যার, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলেন। আমি দর্শকদের জন্য যে কথাটা বলতে চাই যে দেখেন, বাংলাদেশের কৃষিকে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি এভাবে কথা বলি যে এই কৃষকরা যে ফসল উৎপাদন করেন, তার পেছনে তার কত ঘাম থাকে, তার কত রক্ত থাকে, তার সকালে যখন বৃষ্টির মধ্যে নামেন, শীতের মধ্যে নামেন, তার ভিতরে কত পরিশ্রম থাকে। আমরা তাকে লাভজনক মূল্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় নিজেরাও কিন্তু খুব বেশি উৎসাহী হয়ে উঠি না। এই ঢাকা শহরের মধ্যবিত্তদের বাজারে যখন জিনিসের দাম বেড়ে যায়, তখন আমরা কম পয়সায় তাদেরকে জিনিস দেওয়ার জন্য নানা রকমের মানে দোকান খুলে বসি, নানা রকমের সহযোগিতা দেই। কিন্তু যখন ওই কৃষক সবচেয়ে কম দামে জিনিসটি বিক্রি করতে বাধ্য হয়, তখন ওই কৃষকের পাশে কেউ দাঁড়ায় না। আসলে 1.5 কোটি কৃষক পরিবার, তাদের জন্য বাকি যে এই 6 কোটি যে মানুষ, 1.5 কোটি কৃষক পরিবারের ভিতরে 6 কোটি যে মানুষ আছে, এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি বাকি 12 কোটি মানুষ কোনো অবস্থা নেবে না? নেয় না তারা। আমরা আসলে সবাই খুব স্বার্থপর। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, স্বার্থপরতা নয়, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। একা একা উন্নত হওয়াটা কোনো উন্নতি না, সকলকে নিয়ে উন্নতি হওয়াটাই উন্নতি। কৃষককে পিছনে রেখে আপনি আগে যেতে পারবেন না। শিকড়ে পৌঁছালে তো আমরা সবাই কৃষক। হ্যাঁ, সকলে, আমার বাবা, আমার দাদা, সবাই। হ্যাঁ, সবাই। আমি বলছি আপনি কখনো একা সামনে যেতে পারবেন, আপনাকে সবাইকে সাথে করে নিয়ে আপনার সামনে যেতে হবে, এটাই হচ্ছে কথা। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। স্যারের কথাগুলো কিন্তু অনেক তথ্যবহ, ভিডিওটা অনেক বড়, তারপরেও আসলে স্যারকে তো সবসময় পাবো না, তাই বললাম যে অন্তত একটা ভিডিওতে স্যারের কথাগুলো থেকে যাক। বন্ধুরা, আপনাদেরকে যে একটু জানাই যে আমি এগ্রিকালচার নিউজ নামে একটা অনলাইন পত্রিকা চালু করেছি, যেখানে কিন্তু টোটাল কৃষি নিয়েই লেখা থাকবে। আপনাদের খামার বলেন, কৃষিক্ষেত বলেন, ওখানে যে সমস্যাগুলো আছে ওখানে লেখেন, দেখবেন যে কিছু কিছু লেখা পেয়ে যাবেন, স্যারের লেখাও পাবেন। তা আপনাদের যে সমস্যাগুলো আছে, আমার মনে হয় ওখানে কিছু কিছু হলেও সমাধান আপনারা পাবেন, ওটা ব্রাউজ করবেন। আর আমার এবং আমার স্যারের জন্য দোয়া করবেন। স্যার এই যে 43টা বছর ধরে আমাদের কৃষকদের মানে সেবা করে গেছেন, দেশকে সেবা করে গেছেন, যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থ রাখেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম।
আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।